এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আমি জানি আগামীকাল তোমাদের পরীক্ষা, আমি তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আজকে 1টা ঘন্টা আমাকে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি এই 1 ঘন্টা তোমাদের ওয়েস্ট হবে না। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা থেকে যে একটা সিকিউ সেট এবং 2-3টে এমসিকিউ আসবে, এগুলো আজকের এই 1 ঘন্টাতেই তোমরা ফুললি আনসার করে ফেলতে পারবা, আমার উপর বিশ্বাস রাখো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, এমসিকিউ ওয়ান শটের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের প্রথমে সবগুলো কনসেপ্ট পড়ব এবং আমি অলরেডি তোমাদের জন্য এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে 192টা এমসিকিউ সমাধান করে রাখছি, কারণ যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা, আজকে লাইভে থেকে প্রত্যেকটা এমসিকিউ আমি লিখে লিখে করাইতে গেলে সময় লাগবে। আমি এই জন্য সলিউশনটা করে রাখছি, জাস্ট আমি এখানে এক্সপ্লেন করে দিব। তাই তোমরা আমার সাথে শুধু ক্লাসটা টেনে দেখে যাও। আমি কথা দিচ্ছি যে আজকের ক্লাসটা করার পরে তোমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের কোনো কনসেপ্টে আর ঝামেলা থাকবে না এবং তোমরা এখান থেকে পরীক্ষায় আসা একটা সেট সৃজনশীল আনসার করে ফেলতে পারবা। আর যাদের এই চ্যাপ্টারের কোনো কনসেপ্টে ঝামেলা নেই, তারা ডিরেক্ট এই ভিডিও ডেসক্রিপশন থেকে এই লেকচারের পিডিএফটা ডাউনলোড করে বাসায় বসে বসে পিডিএফটা পড়ে ফেলো। 192টা এমসিকিউর সলিউশন আমি খুব সুন্দর করে লিখে লিখে করে দিছি। আর এখানে অবশ্যই তুমি দেখবা যে কিছু থিওরিটিক্যাল আলোচনাও আছে, সেই থিওরিটিক্যাল আলোচনাগুলো পড়বা। আর ডেসক্রিপশনে অবশ্যই আমার সিকিউ ক্লাসের স্লাইডের লিঙ্ক, সিকিউ ক্লাসের লিঙ্ক এবং ঘতে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসে সেটার লিঙ্কও দেওয়া থাকবে, ওইগুলো একটু তোমরা দেখে নিবা, তাহলে এই চ্যাপ্টারটা একদম ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে। তো দেরি না করে আমরা আমাদের পড়াশোনাটা শুরু করছি। আমি আজকে একটু দ্রুত কথা বলবো, কারণ যেহেতু কালকে পরীক্ষা, আমাদের কাছে সময় কম। দেখো শুরুতেই এই জিনিসগুলো, এই লেখাগুলো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, অনেকে পাইছো অনেকে পাও নাই। যারা পাও নাই আজকের লেকচার স্লাইড থেকে এগুলো রিডিং পড়ে নিবা। এই রিডিংগুলো থেকে এই পেজ এই কয়েকটা রিডিং থেকেই বেশ 50-60টা এমসিকিউ আছে এই আমার স্লাইডেই। ওকে, এইগুলো তোমাদের ক খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এইগুলো লাগবে। শক্তি ব্যান্ড, যোজন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, পরিবহন ব্যান্ড কাকে বলে, এইগুলা। এরপরে এই যে চিত্রগুলো লাগবে, চিত্রগুলো থেকে কি জানি আমরা, পরিবাহীর মধ্যে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ শক্তি গ্যাপ বা শক্তি ফাঁক হচ্ছে 0 ভোল্ট। এখানে নিষিদ্ধ ব্যান্ডের শক্তি ফাঁক অন্তরকের জন্য হয় 6 থেকে 15 ভোল্ট, আর অর্ধ পরিবাহীর জন্য হয় লেস দেন 1.1 ইলেকট্রোভোল্ট, যার কারণে এটা ভোল্ট না, ইলেকট্রোভোল্টে হবে, ইলেকট্রোভোল্ট। দ্যাটস ওয়াই এখান থেকে যোজ্যতা ইলেকট্রনগুলো ইজিলি পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে। কিভাবে? আমাকে এক্সটার্নাল একটা এনার্জি দিতে হবে এনিহাও, যদি দেই তাহলে ও তড়িৎ পরিবহন করবে। নর্মাল টেম্পারেচারে ও কিন্তু তড়িৎ পরিবহন করবে না এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ছাড়া। আচ্ছা, এবার এখান থেকে দেখো অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না নর্মালি, তো মুক্ত ইলেকট্রন সৃষ্টি করা হলে সে তড়িৎ পরিবহন করে। মুক্ত ইলেকট্রন সৃষ্টি করার জন্য তাকে থার্মাল এনার্জি দেওয়া যেতে পারে, তাকে ফোটন এনার্জি দেওয়া যেতে পারে। এই স্লাইডগুলোই তোমাদের অ্যাডমিশন টাইমে আরও ডিটেলসে প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি একবার পড়াই দেবো তোমাদেরকে, চিন্তা করো না। এগুলো তোমাদেরকে পড়ানোর জন্যই বানাইছি, কিন্তু সময় হয় না এই জন্য পড়াই নেই। তারপর হচ্ছে অর্ধপরিবাহী প্রকারভেদ। অর্ধপরিবাহীতে কোনো ডোপিং আছে কিনা, মানে ভেজাল মিশ্রিত আছে কিনা, তার উপর ডিপেন্ড করে একে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে তড়িৎ পরিবহনের একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, কিন্তু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর খুব ভালো পরিবাহী না। ওর মধ্যে বাইরে থেকে অনেক কিছু এক্সটার্নাল এলিমেন্ট ইউজ করার পরে ওকে তড়িৎ পরিবহন করানো যায়, কারণ ওর মধ্যে নর্মালি ইলেকট্রন আর হোল পেয়ার সৃষ্টি করাটা কষ্টকর। এই যে ইলেকট্রন হোল জোর সৃষ্টির এখানে ব্যাখ্যা করা আছে, থার্মাল এনার্জি লাগে, কিন্তু থার্মাল এনার্জি দিয়ে খুব একটা ও সুবিধা করতে পারে না, এই আর কি। তারপর অর্ধপরিবাহীতে কি ধরনের ভেজাল মিশ্রিত করছি, ত্রিযোজি নাকি পঞ্চযোজি, তার উপর ডিপেন্ড করে একে দুই ভাগে ভাগ করা হয়। মানে এক্সট্রিনসিককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। এটা পি টাইপকে অনেকে ভাবে পজিটিভ, এন টাইপকে অনেকে ভাবে নেগেটিভ, বাট ব্যাপারটা এমন না। পি টাইপ নিজেও তড়িৎ আধা আসক্তিহীন, মানে ও কোনো রকম চার্জিত না। এন টাইপটাও হচ্ছে কোনো ধরনের চার্জিত না, ওরা দুইজনেই হচ্ছে নিউট্রাল। কেমন এন টাইপ বলা হয়? কারণ ওইখানে ইলেকট্রনটা মুক্তভাবে বিচরণ করতে পারে। আর পি টাইপকে পজিটিভ টাইপ কেন বলা হচ্ছে? কারণ এখানে হোলটা বিচরণ করতে পারে, এই জন্যেই, এই আর কি। তো দেখো পি টাইপ কখন হবে? যখন আমরা গ্রুপ 13-এর অর্থাৎ ত্রিযোজি মৌলগুলাকে সেমিকন্ডাক্টর সিলিকন জার্মেনিয়াম গ্রুপ 14-র মৌলগুলোর সাথে অ্যাড করব, কার্বন জার্মেনিয়াম সিলিকন এদের সাথে। ওকে, কার্বন নর্মালি করে না, সিলিকন জার্মেনিয়ামটাই বেশি। তো ত্রিযোজি বা গ্রুপ 13-এর এলিমেন্টগুলো কে কে হতে পারে? বোরন, অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, এরা। আর পঞ্চযোজি কারা হতে পারে? পঞ্চযোজি হচ্ছে গ্রুপ 15-এর মৌলগুলা, এরা হচ্ছে অ্যান্টিমনি, তারপর বিসমাথ, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে আর্সেনিক, এরা। এগুলো লেখা আছে, এগুলো থেকে এমসিকিউ আছে, মাস্ট এগুলো পড়বাই ভাই, এগুলো পড়াই লাগবে পড়াই লাগবে পড়াই লাগবে। তারপর এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে মুখ্য বাহক হচ্ছে বা গরিষ্ঠ বাহক হচ্ছে হোল, আর লঘিষ্ঠ বাহক হচ্ছে
ইলেকট্রন, কিন্তু বাহক দুইটাই। যদি বলে পি টাইপের বাহককে, পি টাইপের বাহক ইলেকট্রন হোল দুইটাই, এন টাইপের বাহককে ইলেকট্রন হোল দুইটাই, শুধু এন টাইপের মধ্যে ইলেকট্রন বেশি তড়িৎ পরিবহন করবে, হোল কম করবে, এই আর কি, আর কোনো পার্থক্য নাই, কিন্তু দুইটাই বাহক। আর ওই যে বললাম এরা কিন্তু পি টাইপ এন টাইপ যতই নাম হোক এরা কিন্তু ওভারঅল তড়িৎ আসক্তিহীন অথবা নিউট্রাল। ওকে, এরপরে দাঁড়াও, এরপরে এইখান থেকে দেখো পিএন জাংশন ডায়োড, একটা পি টাইপ আর একটা এন টাইপ যখন অ্যাটাচ করে দেওয়া হয় তখন পিএন জাংশন ডায়োড তৈরি হয়। এই ডায়োড তড়িৎ পরিবহনে সক্ষম। কিভাবে পরিবহন করতে পারে? যদি আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি, ডায়োডকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাথে অথবা ব্যাটারির সাথে কিভাবে কানেক্ট করছি তার উপর ডিপেন্ড করে দুইভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কানেকশন আর একটা হচ্ছে রিভার্স বায়াসে কানেকশন। ফরওয়ার্ড বায়াসে কানেকশনটা কি? ডায়োডের পি টাইপের সাথে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে অ্যাড করব, আর ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে অ্যাড করব, তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে কি হয়? প্রথমে আসো, যখন আমরা এদেরকে অ্যাটাচ করি তখন কি হয়, ইলেকট্রন আর হোলগুলা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যায়। এইখানে একে বলা হয় আধান বাহকের ব্যাপন। ওকে, তো এই আধান বাহকের ব্যাপনের ফলে এখানে ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়। ওকে, ডিপ্লেশন লেয়ারটা একটা পোটেনশিয়াল ব্যারিয়ারের সৃষ্টি করে, অর্থাৎ ওর মধ্যে দিয়ে সে চার্জকে দিতে চায় না, কারণ ওইখানেও আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। যাই হোক, তো ওকে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করি তখন ওই ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। অনেকে জিজ্ঞেস করে ডিপ্লেশন লেয়ারে কোনো কি মুক্ত আধান বাহক থাকবে? না, মুক্ত আধান বাহক থাকবে না, অর্থাৎ ওই যে ওরা ব্যাপিত হয়ে যাবে, ব্যাপিত তো হয়ে যাবে, একটা আরেকটার সাথে রিকম্বাইন হয়ে যাবে, ওকে বলা হয় রিকম্বিনেশন। ওকে, তো ইলেকট্রন আর হোল পরস্পরের সাথে মিলে যাবে, কিন্তু ওই জায়গায় ইলেকট্রন যে ছেড়ে দিছে সেই ধনাত্মক ইমোবাইল চার্জটা, আর যে ইলেকট্রনটা গ্রহণ করছে সেই মানে যে হোলটা নিয়ে আসে সেই নেগেটিভ ইমোবাইল চার্জটা, এরা কিন্তু ওই জায়গায় ঠিকই অবস্থান করবে। ওই তো ওইগুলাইকে প্লাস মাইনাস দিয়ে দেখানো। ওকে, আশা করি ক্লিয়ার। তো এইখানে কাকে পাওয়া যাবে? এই ডিপ্লেশন লেয়ারে কিন্তু কোনো আধান বাহককে পাওয়া যাবে না, কিন্তু ইমোবাইল চার্জগুলোকে পাওয়া যাবে। ওকে, তো ডিপ্লেশন লেয়ার কাকে বলে? এই যে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে যে সম্মুখ বায়াসে বা ফরওয়ার্ড বায়াসে কি হয়, ডিপ্লেশন লেয়ারটা কমে আসতে থাকে, এবং ডিপ্লেশন লেয়ারের মানটা কত হয়? ওইখানে ডিপ্লেশন লেয়ারের কারণে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, যেটার সিলিকনের জন্য মান হচ্ছে 0.7 আর জার্মেনিয়ামের জন্য 0.3। ওইটাকে অনেক নামে ডাকা হয়, থ্রাশহোল্ড ভোল্টেজ, তারপর সূচন ভোল্টেজ, তারপরে হচ্ছে আরও অনেক নাম আছে, নি ভোল্টেজ, এই তো। তো ডায়োড এইটা কেবলমাত্র প্র্যাকটিক্যাল ডায়োডের জন্যই আসে। তো কি হয়, যখন তুমি বাইরে থেকে ব্যাটারি কানেকশন দিবা তখন আস্তে আস্তে ওইটা সংকুচিত হয়ে যায়, এবং ইলেকট্রনটা যখন 0.7 ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করো বাহ্যিকভাবে, তখন কারেন্টটা ফ্লো করে। ওকে, তারপরে রিভার্স বায়াসে কি হয়? রিভার্স বায়াসে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে এন টাইপকে কানেক্ট করি, ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে পি টাইপকে কানেক্ট করি, আর ব্যাটারির পজিটিভের সাথে ওইখানকার নেগেটিভ টার্মিনালকে এন টাইপকে কানেক্ট করি, যার ফলে কি পোটেনশিয়াল যে ব্যারিয়ারটা ওইটা আরও বড় হইতে থাকে, মানে ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যায়, যার ফলে তড়িৎ পরিবহন করে না। কিন্তু একটা লিকেজ কারেন্ট বলে একটা টার্ম আছে, ওই লিকেজ কারেন্টটা কিন্তু থাকে। এই জন্যই বলা হয় ডায়োড কেবল একদিকেই তড়িৎ পরিবহন করতে পারে, ওই জন্য ডায়োডকে একমুখী যন্ত্র বলা হয়, এই যে এখানে বলা আছে। এরপরে গতীয় রোধ, এইটার সূত্রটা আমাদের লাগবে, ডেল ভি বাই ডেল আই, এটা দিয়ে অঙ্ক করা আছে। তো গতীয় রোধটা কি? ওই যে ডায়োডের মধ্যে যে একটা নিজস্ব গঠনগত উপাদান আকারে রেজিস্ট্যান্স থাকে সেইটা, যদি এবং এই কার্ভটা থেকে কিন্তু অবশ্যই তোমাদের সিকিউর ঘতে এই কার্ভের ব্যাখ্যা চাবে। তো কি হয়, প্রথমে তুমি 0.7 সে সিলিকনের জন্য অথবা জার্মেনিয়ামের জন্য 0.3 চেয়ে যখন বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবা তখন ও কারেন্ট ফ্লো করা শুরু করবে, এবং এইটা এক্সপোনেনশিয়ালি বাড়ে কারেন্টটা। তারপর যখন রিভার্স বায়াসে দিবা, রিভার্স বায়াসে কোনো কারেন্ট থাকা উচিত নেই, এরকম নামা উচিত 0, কিন্তু ওই যে বললাম লিকেজ কারেন্ট একটা টাইপ আছে। লিকেজ কারেন্ট কি? ওই যে আমরা আসলে মেইন প্রবাহটা কার জন্য নেই? মুখ্য আধান বাহকগুলোর জন্য, ইলেকট্রন হোলের জন্য। পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ বলি, এন টাইপের ক্ষেত্রে হোলের, পি টাইপের জন্য বলি হোলের প্রবাহ, আর এন টাইপের জন্য বলি মুখ্যটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। মাঝখানে মনে স্লিপ অফ টাং হয়ে গেছে, অনেক দ্রুত কথা বলছি এই জন্যে। তো তো ওইগুলা বাদ দিয়েও কিন্তু পি টাইপের মধ্যেও কিছু ইলেকট্রন থাকে, আবার এন টাইপের মধ্যেও কিছু হোল থাকে, ওইগুলা আমাদের মুখ্য কারেন্টের অপোজিট ডিরেকশনে ফ্লো করে, ওদেরকেই বলা হয় লিকেজ কারেন্ট। ওকে, ওই লিকেজ কারেন্টটাই মানি হইতেছে এখানকার নর্মালি মাইক্রো অ্যাম্পিয়ার, এই টাইপের হয়। মাইক্রো অ্যাম্পিয়ার মানে বুঝো 10⁻⁶, ওই ইয়েতে ওই ক্রমের। তো ওইগুলাই আর কি ব্যাখ্যা করে দিবা। এই যে এইখানে ওই যে বিভব প্রাচীর ভোল্টেজ, বিভব বাধা বলতে এই যে অনেকগুলো নাম আছে, সম্পৃক্ত প্রবাহ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ক্ষরণ প্রবাহ, লিকেজ কারেন্ট, অনেক নাম আছে। ব্রেকডাউন, এইখানে এই জায়গাটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন, মানে এইখানে আসার পর ডায়োডকে বাড়াইতে ডিপ্লেশন রিজিয়নটা এমন হয়ে যায় যে ও আর বাধা দিবে না, ও একবার ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে যাবে। ডায়োড তখন পুরোপুরি ওর আর কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই, ও পুরো হু করে চার্জ ক্যারিয়ারকে পাস করতে দিবে, মানে ওর মধ্যে ডায়োডের ক্ষমতাই হারাই গেছে, ও এখন পুরো কন্ডাক্টর হয়ে গেছে। এই তো আদর্শ ডায়োড আর বাস্তব ডায়োড। ওই যে বাস্তব ডায়োডে কি এরকম কার্ভ পাওয়া যাবে,
আর আদর্শ ডায়োডে কি, আদর্শ ডায়োডে তো কোনো রেজিস্ট্যান্স থাকে না, আদর্শ ডায়োডে কোনো রেজিস্ট্যান্স থাকবে না এবং ওকে কোনো পোটেনশিয়াল ব্যারিয়ারও অতিক্রম করতে হবে না, দ্যাটস ওয়াই ও এইখান থেকে একদম খাড়া করে ইনফাইনাইট পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ওগুলো প্র্যাকটিক্যালি আর কি। আচ্ছা, এরপরে এসি আর ডিসি, এসি আর ডিসিকে আমরা বুঝি। আচ্ছা তোমাদেরকে আরেকটা বলি যে আমরা কখন কখন ফরওয়ার্ড বায়াস কখন রিভার্স বায়াস বুঝবো। ফরওয়ার্ড বায়াস হচ্ছে যখন এইখানে তুমি রাখতেছো হায়ার পোটেনশিয়াল আর এইখানে রাখতেছো লোয়ার পোটেনশিয়াল, ওকে। আর রিভার্স বায়াস কোনটা, রিভার্স বায়াস হচ্ছে তুমি এইখানে রাখবা হায়ার পোটেনশিয়াল আর এইখানে রাখবা লোয়ার পোটেনশিয়াল। মনে রাখবা ডায়োডের যে তীর চিহ্নের ডিরেকশনটা আছে না, ডায়োডের ওই তীর চিহ্নের দিকেই আসলে কারেন্টটা ফ্লো করে, ডায়োড তীর চিহ্নের দিকে কারেন্ট যাইতে দেয়, তীর চিহ্নের বিপরীতে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো কারেন্ট যাইতে দিবে না, এটা শুধু মনে রাখবা তাহলেই কাজ হবে, ওকে। ও এই যে রিভার্স বায়াসে এই যে ওপেন সার্কিটের মতো কাজ করে, আর ক্লোজ সার্কিট ক্লোজ সুইচের মতো কাজ করে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, ওকে। তারপর হচ্ছে এসি সিগন্যাল, আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট আর ভোল্টেজগুলো আসে এইগুলো হচ্ছে এসি। এসি মানে কি টাইমের সাথে নিজের অ্যাম্পলিটিউড চেঞ্জ করে এবং ডাইরেকশনও চেঞ্জ করে। ডিসি কি তুমি যাই করো না কেন ও নিজের মানটা একদম আনচেঞ্জ রাখবে, ডাইরেকশনও আনচেঞ্জ রাখবে, যেমন ওই ব্যাটারি টাটারি এইগুলা। এই তো এখন ডায়োডের দ্বারা এসিকে ডিসিতে রূপান্তর করা যায়, কারণ বললাম ডায়োড কি একদিকের গুলাকে ফ্লো করতে দেয়, বিপরীত দিকের গুলাকে দেয় না, এই জন্যই ডায়োডকে বলা হয় রেকটিফায়ার বা একমুখী কারক। এবং যে পদ্ধতিতে সে এসিকে ডিসিতে পরিণত করে সেটাকে বলা হয় রেকটিফিকেশন। এগুলো দিয়ে এমসিকিউ আছে, কখতেও আসবে, ওকে। তো রেকটিফায়ার দুই ধরনের হতে পারে, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ বুঝতেই পারতেছো, একটা পূর্ণ তরঙ্গ কি এরকম না, পূর্ণ সাইন ওয়েভ এরকম দেখতে, সে অর্ধেকটাকে রেকটিফাই করে দিতে পারবে, বাকিটাকে পারবে না, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ারের দুইটা ধরন আছে, একটা হচ্ছে পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার। পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হবে, আচ্ছা এখানে ট্রান্সফরমার ইউজ করছে, তোমরা বলতে পারো যে ট্রান্সফরমার কেন ইউজ করা হলো, কারণ ডায়োড কিন্তু হিউজ লেভেলে 220 ভোল্ট 440 ভোল্ট এত বড় বড় ভোল্টেজ নিয়ে নর্মালি কাজ করে না, ওকে কাজ করার জন্য ছোট ভোল্টেজ দেওয়া লাগে। তো কি হয় এইখান থেকে আমাদের বাসাবাড়ির লাইনগুলোকে আমরা হায়ার ভোল্টেজে নিয়ে আসে ট্রান্সফরমারের সাথে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ওই যেই ডায়োডটার সহনীয় মাত্রার ভোল্টেজে নিয়ে এসে তারপর আমরা ওকে যা খুশি করার চেষ্টা করব। তো দেখো যখন এইটা ডায়োডের অ্যাক্রসে এইখানে প্লাস এইখানে মাইনাস, তখন কি হবে, তখন সে কিন্তু এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতে দিবে, অর্থাৎ সে এই যে এই হাফ সাইকেলের একটা সাইকেল যখন এটা পজিটিভ টার্মে আছে সেটাকে কিন্তু ইজিলি পাস করে দিতে পারলো। তারপর যখন এটা উল্টে যাবে বিপরীত ডিরেকশনটা, এইখানে এটা ইনপুট সিগন্যালটা দেখাচ্ছি, ইনপুট সিগন্যালের এই পোর্শনের জন্য তখন কি এইটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে মাইনাস, তখন এই দিক দিয়ে কারেন্ট যেতে পারবে না, কারণ ওই যে বললাম ডায়োডের অপোজিট দিকে সে কারেন্ট যেতে বাধা প্রদান করবে, কারণ রিভার্স বায়াস, সে কারেন্ট যেতে না দিলে ওই জায়গাটা কি একদম ফ্ল্যাট রেখা হয়ে থাকবে। কারণ আমি আউটপুট নিচ্ছি কোথায়, আউটপুট নিচ্ছি এই রেজিস্টরের অ্যাক্রসে, এই রেজিস্টরের মান যদি আর হয় তাহলে ভোল্টেজের মান কত হবে আই আর, তাহলে প্রথমবার আই আর সোজাসুজি পাবো, তারপরের বার কোনো আই থাকবে না, যার কারণে আই আর হয়ে যাবে জিরো। তোমরা হয়তো ভাবতেছো আমি মনে হয় আমার এই ভিডিওর স্পিড বাড়াই দিছি, নো আমি নর্মালি আমি একদম মুখেই কথা বলতেছি, ওকে। তোমাদের পরীক্ষা এই জন্য আমি ফার্স্ট বলতেছি। আচ্ছা দেখো তার মানে কি এইখানে কারেন্টটা পাবো জিরো, তার মানে ইনপুটটা আমাদের এইরকম কিন্তু আউটপুট হচ্ছে এইরকম, ওকে। কারণ এইখানে এই রিভার্স বায়াসে আমি কোনো কারেন্ট পাবো না। আবার যখন নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার, তখন নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য যখন পজিটিভ এইখানে, তখন সেই দিক দিয়ে কারেন্ট ফ্লো হইতে দিবে না, তারপর যখন এইখানে পজিটিভ হয়ে যাবে তখন সে এইখানে কারেন্ট ফ্লো হইতে দিবে, তার মানে কি সে শুধু নেগেটিভ পোর্শনটাকে এইবার রেকটিফাই করে দিবে, ওকে। তো এই তো পজিটিভ নেগেটিভ এটা চিত্র দেওয়া আছে, আমাদের এইটা লাগবে অ্যাকচুয়ালি। তো দেখো হইলো। এরপর হচ্ছে ফুল ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ারে এগুলো তোমাদের লাগবে না। ফুল ওয়েভের জন্য দুই ধরনের ট্রান্সফরমার আছে, একটা সেন্টার টাইপ ট্রান্সফরমার যেটার জন্য দুইটা ডায়োড লাগে, আর একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার যেটার জন্য চারটা ডায়োড লাগে, দুইটা আর চারটা, এটা দিয়েই কেবল ফুল ওয়েভ রেকটিফিকেশন সম্ভব, ওকে। তো আমাদের কোনটা পড়তে হবে, আমাদের ব্রিজ রেকটিফায়ার পড়তে হবে। ব্রিজ রেকটিফায়ারের ডায়াগ্রামটা এইরকম, তোমরা বইয়ে এইরকম ডায়াগ্রাম দেখবা, পরীক্ষায় আসলে এইটাই আইকো, কিন্তু ওইটা আর এইটা একদম সেম টু সেম, অন্য কোনো পার্থক্য নাই, আমি সিকিউ ক্লাসও বলে রাখছি, ওকে। তো দেখো প্রথমে যখন এইটা প্লাস এইটা মাইনাস, তখন কি হবে, এই দিক দিয়ে আসবে, এই ডায়োডের মধ্য দিয়ে দেখো ফরওয়ার্ড বায়াস যাইতে দিবে, এইখানে আসবে, এইখানে এসে এই রেজিস্টারের মধ্য দিয়ে যাবে, এই দিক দিয়ে যাইতে চাবে, কিন্তু দেখো লাইন তো দুইটা, একটা এইটা একটা এইটা, এই দিক দিয়ে যাইতে চাবে, কিন্তু এটা কি রিভার্স বায়াস হয়ে যাচ্ছে না, কারণ এইখানকার দেখো উল্টা দিকে তো যাবে না, এই দিক দিয়ে আসলো, এখন এর কাছে দুইটা রাস্তা, একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে যাবে, এইদিকে গেলে তো ভাই আগের পথ ফিরে পাইলো, হবে না, কারণ এটা হায়ার পোটেনশিয়াল, এখানে রেজিস্টারের মধ্যে ড্রপ হওয়ার কারণে এখানে তো লোয়ার হয়ে গেছে, এটা মনে করো 5 ভোল্ট নিয়ে আসছিল, এর মধ্যে দিয়ে ধরো 2 ভোল্ট ড্রপ হয়ে গেছে, তাইলে এখন এই দিক দিয়ে এখানে কি 3 ভোল্ট থাকবে, তো এখানে 3 এখানে 5, এটাও কি রিভার্স বায়াস হয়ে গেল আলটিমেটলি, যার কারণে ওই দিক দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। যার কারণে ও কি করবে, ও আসলে এই দিক দিয়ে এসে এই যে এই দিক দিয়ে এখানে নিজের নেগেটিভ টার্মিনালে ব্যাক চলে যাবে। তাহলে কি আমি যখন
পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম তখন আউটপুটে পজিটিভ পাচ্ছি। তারপর যখন আমি এইখানে পজিটিভ আর এখানে নেগেটিভ দিব নেগেটিভ হাফ সাইকেলের জন্য এইটুকুর জন্য, তখন কি পাবো, তখন কারেন্টটা এই দিক দিয়ে আসলো, আসার পরে এই দিকে যাবে, এই যে দেখো ফরওয়ার্ড বায়াস এইখানে গেল, তারপর এই দিক দিয়ে যাবে, তারপর এইখানে যাবে, এইখানে গেল, আবার ব্যাক করে গেল। তাহলে বুঝো এইখানকার এই নেগেটিভ টার্মিনালের জন্য আমি কি পজিটিভ মাইনাস পজিটিভ নেগেটিভ এক জায়গায় মেজার করতেছি, যার কারণে এইখানকার মানটাও কিন্তু আমাদের এইরকমই আসবে। কারেন্ট যাইতে পারলো, যার কারণে এই জায়গায় ভোল্টেজটা পাবো, ওয়েভটা পাবো, এবং সেই সাথে আমরা পজিটিভ নেগেটিভ এই মাপাটা কিন্তু চেঞ্জ করে দেই না, যার কারণে কারেন্ট যখন এই দিক দিয়ে যাচ্ছে তখন আমরা পজিটিভ সাইডটাই পাবো। ওকে, পজিটিভ সাইডেই আমরা ওয়েভটাকে পাবো। এইটাই হয়ে গেল ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, দেখো পুরো জিনিসটা হাফ ওয়েভের জন্য কেমন, অর্ধেকের জন্য, তার অর্ধেক হাফ সাইকেলের জন্য কেমন, তারপরে হাফ সাইকেলের জন্য কেমন, তারপরে দুইটা মিলে পূর্ণ তরঙ্গের জন্য কেমন হলো সেটা। এরপর হচ্ছে এইটা তোমাদের বইয়ের চিত্র, এই আর কি, আর কিছু না, বই এইটাই রাখার চেষ্টা করিও। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক হাফ ওয়েভ ফুল ওয়েভের। দেখো ফুল ওয়েভ হাফ ওয়েভের ক্ষেত্রে এই যে এইটা ছিল ইনপুট সিগন্যাল, আউটপুট হচ্ছে এইটুকু, তাহলে কি টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ আছে? টাইম পিরিয়ডের চেঞ্জ নাই, যার কারণে টি ইন ইকুয়াল টু টি হাফ ওয়েভ রেকটিফায়ার হবে। আর টাইম পিরিয়ডের যদি চেঞ্জ না হয় তাহলে কি তার ফ্রিকোয়েন্সিরও চেঞ্জ হবে না। কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য দেখো এইটুকু হচ্ছে তোমার ইনপুট, আর আউটপুট কি এইটুক, তাহলে দেখো এইটা কি অর্ধেক হয়ে গেছে না আগের চেয়ে, যার কারণে এইখানে আমরা বলবো যে টাইম পিরিয়ড অর্ধেক হয়েছে। টাইম পিরিয়ড যখন অর্ধেক হয় তখন কি ফ্রিকোয়েন্সি ডাবল হবে, এই যে এইটা এখানে লেখা আছে, এটা আছে একটা এমসিকিউ লাগবে। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে এই ছবি দেখে ভয় পাওয়ার কারণ না, এটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরে আমাদের মেইনলি কি কি জিনিস লাগে, তিনটা জিনিস জানতো। একটা হচ্ছে ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার কি? নিঃসারক, যে নিঃসরণ করে। কি নিঃসরণ করে? সে ফ্লো হইতে দেয়। কাকে ফ্লো করতে দেয়? সে যে কোনো চার্জ ক্যারিয়ারকে সেখান থেকে ইমিট করে, এই জন্য সেই ইমিটার, সে ইমিট করে চার্জ ক্যারিয়ার, সেটা হতে পারে ইলেকট্রন, হতে পারে হোল। ওকে, তারপর নিঃসারক, এটা তো নিঃসারক বললাম। তারপরে বেস হচ্ছে পিঠ বা ভূমি। তারপর হচ্ছে কালেক্টর কি করে? ওই যে চার্জ ক্যারিয়ার ইলেকট্রন অথবা হোল সেগুলাকে সে কালেক্ট করে। ওকে, তো এই যে তিনটা জিনিস এখানে লেখা আছে। এরপরে ট্রানজিস্টর দুই ধরনের হতে পারে, পিএনপি। ট্রানজিস্টরটা মূলত কি একটা ডায়োড, তারপরে ট্রায়োডকে আমরা মানে ওই যে এনপি যখন হয়ে গেছে তখন হয়ে গেছে দুইটা টার্মিনাল, তাই ডায়োড। তারপর এনপিএন অথবা পিএনপি তিনটা টার্মিনাল, তাই এটা ট্রায়োড। এই ট্রায়োডকেই বলা হচ্ছে ট্রানজিস্টর। কেন? কারণ সে কি করে, সে ইনপুটে লোয়ার রেজিস্ট্যান্স থেকে লোয়ার সিগন্যালকে আউটপুটে হায়ার রেজিস্ট্যান্সে হায়ার সিগন্যাল রূপে প্রকাশ করতে পারে, এবং এইটার জন্যই তাকে বলা হয় ট্রান্সফার রেজিস্টর। সে ট্রান্সফার করতেছে সিগন্যালকে, এই জন্যই বলা হয় ট্রান্সফার রেজিস্টর। এটাই হচ্ছে ট্রানজিস্টর। ওকে, তো দেখো আমাদের কোনটা কোনটা লাগবে। একটা হচ্ছে এনপিএন এর কনফিগারেশন আর পিএনপি এর কনফিগারেশন। এনপিএন আর পিএনপি চিনবো কেমনে? বেজ আর ইমিটার, বেজ থেকে যখন ইমিটারের দিকে তীর চিহ্ন থাকবে তখন হচ্ছে এনপিএন। কারণ পিএন, এ দেখো বেজ ইমিটার পিএন, বেজ ইমিটার পিএন, তাহলে কি কালেক্টর বেজ ইমিটার করলে পিএনপি এনপিএন। ওকে, আর যখন তীর চিহ্নটা ইমিটার থেকে বেজের দিকে, বুঝো একবার বেস থেকে ইমিটার, একবার ইমিটার থেকে বেজ, এই দুইটা বুঝলেই হলো। ইমিটার থেকে বেস থেকে ইমিটার, প্রথমটা এনপিএন, পরেরটা পিএনপি। আমাদের মেইনলি লাগে এনপিএন। এবার এনপিএন ট্রানজিস্টরে তিন ধরনের কম্বিনেশন আছে, অথবা যে কোনো ট্রানজিস্টরের তিন ধরনের কম্বিনেশন। একটা হচ্ছে কমন ইমিটার, একটা হচ্ছে কমন বেজ, আর একটা হচ্ছে কমন কালেক্টর। কমন কালেক্টর নিয়ে আলোচনা একেবারে হয় না বললেই চলে। মেইনলি আমাদের সবসময় কাজে লাগবে হচ্ছে কমন ইমিটার, তারপর আমাদের কমন বেজটা বেসিক নিয়ে আলোচনা করা হয়। তো কমন বেজের জন্য কি লাগে? কমন বেজ এনপিএন এর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবা, আমি কি বললাম, ইমিটার কি করে? চার্জ ক্যারিয়ারকে ইমিট করে, তার মানে মেইন কারেন্টটা ওর মধ্য দিয়ে আসে। তো ওর মধ্যে টোটাল কারেন্টটা কি হবে? সে বেজের মধ্যে কিছু দিয়ে দিবে এবং কিছুটা দিয়ে দিবে কালেক্টরের মধ্যে, যার কারণে ইমিটার কারেন্ট আইই ইকুয়াল টু হয় আই কালেক্টর এবং আই বেজ। এই যে এখানে লেখা আছে আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এখানকার। ওকে, এটা থেকে সবকিছু শুরু, তারপর আস্তে আস্তে বাকিগুলো আসছে। ওকে, তো এইখানে এটুকু বুঝলাম। তারপরে দেখো এইখানে দেখো, তাইলে আইসি এই দিক দিয়ে যাচ্ছে, আইবি কোনটা? আইবি হচ্ছে এই দিক দিয়ে উঠবে, তারপরে দুইটা মিলে এইখান দিয়ে আইই চলে যাবে। এবং ভাবার দরকার নেই যে চলে যাচ্ছে তাই ওটা আউটপুট, নো। এবার ইনপুট সাইড হচ্ছে এইটা, আউটপুট সাইড হচ্ছে এইটা। তো এই জায়গায় আউটপুট সাইডের কারেন্ট কি? আই কালেক্টর, আর ইনপুট সাইডের কারেন্ট কি? আই ইমিটার। এখানে প্রবাহ বিবর্ধনটা কত হচ্ছে? কারেন্ট অ্যাপ্লিফিকেশন কত? আউটপুট বাই ইনপুট। আউটপুট কত? আইসি, ইনপুট হচ্ছে আইই। এইটুক গেল এর আলোচনা। এইবার আসো, আমাদের এইটা পড়তে হবে, এইটাই সবসময় লাগে। এইটার ক্ষেত্রে কিভাবে সিগন্যাল বিবর্ধন হয় এগুলো সব ব্যাখ্যা, ওই যে বললাম ক খয়ের না, ঘয়ের জন্য, সৃজনশীলের ঘয়ের জন্য কিছু স্পেশাল সিট, কিছু স্পেশাল প্রশ্নের উত্তর আমি একটা পিডিএফে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চিন্তা করো না। ওইগুলো পড়ে গেলেই দেখবা কোনো না কোনো বোর্ডে ঘতে কমন পাওয়া যাইতেছো। এই যে সুইচ হিসেবে ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর, এই জিনিস দুইটা লাগবে, ওইগুলোর ব্যাখ্যা ওইখানেই
পেয়ে যাবে। আমি সিকিউ ক্লাসেও ভালো করে ব্যাখ্যা করছি। এখন আরেকবার বলতেছি, দেখো এটা আমরা কি নিছি, কমন ইমিটার এনপিএন। তো কমন ইমিটারের ক্ষেত্রে ইনপুট সাইডের রেজিস্ট্যান্সকে বলা হয় বেজের সাথে কানেক্টেড, তাই এটা বলা হয় বেজ রেজিস্ট্যান্স, অথবা এটা ইনপুট সাইডে তাই এটা হচ্ছে আর ইন, এইগুলো এখানে লেখা আছে। আমরা আউটপুটটা মেইনলি কোথা থেকে নেই, আর এল, অথবা আর এলটা কি, আর এলটা হচ্ছে আই সি এর সাথে যেটা কোরেসপন্ডিং, মানে কালেক্টরের সাথে কালেক্টর রেজিস্ট্যান্স আর আর সি সেইটা। ওকে, তারপরে আসো এইখানে বেজ কালেক্টর, বেজ আর কালেক্টরের মধ্যে দেওয়া হচ্ছে এই পজিটিভ ভোল্টেজ, আর কালেক্টর এইটা হবে ইমিটার, বেজ ইমিটার, এটা হচ্ছে বেজ ইমিটারের মধ্যে দেওয়া হবে পজিটিভ ভোল্টেজ, আর কালেক্টর ইমিটার এর মধ্যে এই দিক দিয়ে দেওয়া হবে এইটার রেসপেক্টে, দেখো এইটার রেসপেক্টে এখানে রিভার্স দেওয়া হবে। ওকে, দেখো এইখানে পিএন জাংশন দেওয়া হচ্ছে ফরওয়ার্ড বায়াস, কিন্তু আবার দেখো এইখানে পিএন জাংশন না, আবার পিএন জাংশনের মধ্যে দেখো এনপি, দেখো এই যে এনপি এর মধ্যে পজিটিভটা আছে এন টার্মে আর নেগেটিভটা আছে পি টার্মে, তাহলে এইটা কি রিভার্স বায়াস না? এই জন্য বলা হয় যে এইখানে কালেক্টর আর ইমিটারকে রিভার্স বায়াসে কানেকশন দেওয়া হচ্ছে। ওকে, তো কি হবে, এইটার ফলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই কারেন্টটাই আমরা এখানে আসলে নিব যে ভি আউট কি আর এল ইন্টু আইসি। ওকে, এবার ইনপুট সাইডের আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে ইনপুট ভোল্টেজটাকে বলতে পারবো আরবি ইন্টু আইবি, যেহেতু এখানে অন্য কোনো রেজিস্টর নাই, কোনো সিগন্যালও নাই, তাই এই ভিবিবি এটাকে বলা হয় ভিবিবি। তো এই ভিবিবিটাই মানে এটা প্রকাশ মাধ্যম আর কি, এই ভিবিটাই এখানকার হয়ে যাবে আইবি আরবি এর সমান অথবা ভি ইনপুটের সমান। ওকে, তাহলে এখানে আইবি ইকুয়াল টু কত, ভি কেভিএল অ্যাপ্লাই করলে পাওয়া যায় ভি ইনপুট মাইনাস ভিবিটা কি, ওই যে সিলিকনের জন্য 0.7, জার্মেনিয়ামের জন্য 0.3, ওইটা বাদ যাবে। যদি আইডিয়াল হয় তাহলে ওইটা বাদ দিয়ে হিসাব করবা, ওটা যদি 0 হয় তাহলে কি আই ভি ইন ইকুয়াল ডিভাইডেড বাই আরবি। ওকে, তারপরে এইটার ক্ষেত্রে আউটপুট কারেন্ট কি, কালেক্টর কারেন্ট আইসি, তাহলে এখানে বাড়তেছে কত, অ্যাম্প্লিফিকেশন কত, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন, এটাকে বলা হয় প্রবাহ লাভ, প্রবর্ধ বিবর্ধন গুণাঙ্ক বা প্রবাহ বিবর্ধন গুণক, বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরকে বলা হয় এইটার জন্য আলফা এইটার জন্য বের করা যাবে। এই কয়েকটা ফর্মুলা সব ধরনের কনফিগারেশনের জন্যই সত্য। ওকে, খালি ঝামেলা হবে যে এইখানকার ইনপুট যে ভোল্টেজটা আছে, এখানকার ইনপুট ভোল্টেজটা আইবি আরবি না হয়ে এটার জন্য ইনপুট ভোল্টেজটা হবে আই ই ইন্টু আর ই। ওকে, আর কোনো পার্থক্য নাই, কনফিগারেশন এইটাই বেশি আসবে, চিন্তা করো না। এরপরে এটাকে বলা হয় প্রবাহ লাভ বা কারেন্ট গেইন কি আউটপুট বাই ইনপুট, প্রত্যেকটা গেইন মানে আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট হচ্ছে আইসি আর ইনপুট হচ্ছে আইবি। ওকে, তাহলে গেল, তাহলে আইসি ইকুয়াল টু কি বিটা আইবি, তার মানে এখানে এসে কারেন্টটা বিটা টাইমস অ্যাম্প্লিফাই হয়ে যাচ্ছে। এইখানকে খুব বেশি অ্যাম্প্লিফাই হয় না, এটা সুইচ হিসেবে ব্যবহার করা হয়, এখানে আলফা এর মান 1-এর চেয়ে কম হয়, অর্থাৎ অ্যাম্প্লিফাই হয় না, ছোট হয়ে আসে। আর এইখানে কি এই বিটা এর মান প্রায় 100-এর কাছাকাছি হয়, যার কারণে এখানে আমরা বলি যে 100 গুণ বেশি বিবর্ধিত সিগন্যাল পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আউটপুট কি আইসি ইন্টু আর এল, আর ইনপুট কি আইবি ইন্টু আরবি, তাহলে ভোল্টেজের বিবর্ধন কত, এ ভি মানে অ্যাম্প্লিফিকেশন অফ ভোল্টেজ, ভি আউট বাই ভি ইন, অনেকগুলো সবগুলোই ইউজ করতে পারো তুমি, যেটা যখন দেওয়া থাকবে। ভি আউট মানে কি আইসি ইন্টু আর এল, আর ভি ইনপুট মানে কি আইবি ইন্টু আর ইন, তারপরে এই যে আইসি বাই আইবি এটা মানে কি বিটা। ওকে, তারপরে ক্ষমতার বিবর্ধন, যে কি পরিমাণ আউটপুটে ক্ষমতা বেশি পাওয়া যাবে ইনপুটের তুলনায়, পি আউট বাই পি ইন, পি আউট কি আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে আইসি স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আইবি স্কোয়ার ইন্টু আর ইন, এবার আইসি বাই আইবি মানে তো বিটা, তাহলে বিটা স্কোয়ার হয়ে গেল আর এল বাই আর ইন। এবার আলফার বিটার মধ্যে সম্পর্ক আছে, আলফার বিটার মধ্যে সম্পর্কের প্রমাণটা আমি দিয়ে রাখছি, এরপরে পড়াই দিছি। বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, টপ মোস্ট এখানকার এমসিকিউ এ এই জিনিসটাই বেশি পাবা। ওকে, তো এই তো গেল এইখানে। এরপরে হচ্ছে এইগুলা লজিক গেট টাইপের আলোচনা, এইগুলো তোমরা এমনিই জানো, আমি মেইনলি এই জিনিসগুলো পড়াইছি কারণ এইগুলো তোমার এমসিকিউ দিবে এবং এইগুলো লাগবেও। এখন আসলে আমার কাছে সময় কম, যার কারণে আমি এইগুলো এখন পড়াবো না, আমি এইগুলো তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো টাইমে ঠিকই পড়াই দেবো, এগুলো তোমরা জানো, আমার চেয়ে বেশি জানো। আমি এইগুলা যখন এগুলা লিখি তখন ভাবতেছিলাম যে ক্লাসে অনেক ডিটেলসে একটু সুন্দর করে তোমাদেরকে বুঝাবো যে একটা জিনিস কতভাবে বিশ্লেষণ করা যায়। দেখো তোমরা এই এক্সর গেটের এই যে এক্সর গেটের জন্য যে সার্কিট আছে এইগুলো কখনো আঁকছো? আমি বিশ্বাস করি যে তোমরা কখনো এইগুলো আঁকো নাই, এবং আমি দেখাইছি যে শুধু একভাবে না অনেকভাবে চিন্তা করা যায়। এইখানে তো আসলে ফিজিক্সের সৌন্দর্য, এইখানে তো ম্যাথমেটিশিয়ান আছে যারা, ফিজিসিস্ট আছে যারা, ইঞ্জিনিয়ার আছে যারা, তাদের সৌন্দর্য, একটা জিনিস অনেকভাবে অ্যানালাইসিস করা যায়। ওকে, তো এই তো দেখো
এগুলা আর কি বলবো, এই যে এখানে প্রমাণটা দেওয়া আছে যে আলফার বিটার মধ্যে সম্পর্ক কেমনে আসে। আর এই যে এগুলা এই সূত্রগুলা ভাই পড়িও, আমি এখানে বলে দিচ্ছি, এখন তো আমার কাছে অত সময় নেই তোমাকে আরও ডিটেলসে বলার, কিন্তু আমি তোমাদের অ্যাডমিশন টাইমে আরবার বিশ্বাস রাখো, আমি এই চ্যাপ্টারটা যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড না, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসে এই চ্যাপ্টার থেকে তোমাদের লেভেল পর্যন্ত যতটুকু জানানো দরকার, যতটুকু শিখছি আমি শিখাই দিব। যেগুলা তোমাদের লেভেলে নাই ওগুলা বলবো না, কিন্তু এই যে ট্রানজিস্টর রিলেটেড, এই লজিক গেট রিলেটেড যত ধরনের পড়াশোনা আছে তোমাদের লেভেল অবধি যতটুকু পর্যন্ত চিন্তা করা যায় ততটুকু পর্যন্ত আমি পড়াই দিব, আমার উপর বিশ্বাস রাখো। আচ্ছা, এরপর হচ্ছে এটা কোন গেটের ট্রুথ টেবিলগুলো আমি এখানে দিয়ে রাখছি, এটা হচ্ছে ন্যান গেটের, এখানে আনসার করা আছে। এগুলা হচ্ছে ভাই সব হচ্ছে তোমাদের একদম ওই যে প্রথম যে বললাম না যে প্রথম 2-3টা স্লাইড থেকে সব এমসিকিউ, এগুলো হচ্ছে এই যে সব ওইখান থেকে এমসিকিউগুলা, এই যে কোথায় কি হবে, কোথায় হ্রাস পাবে, কোথায় বৃদ্ধি পাবে, এইটা। এই যে দেখো পরিবাহীর সাথে তাপমাত্রার পরিবাহিতার কি সম্পর্ক, পরিবাহী তাপমাত্রা, তাহলে পরিবাহী মানে কি, যারা হচ্ছে কন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স কি হয়, রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে এইভাবে বাড়ে, তাহলে কি রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কন্ডাক্টেন্স কি কমে যাবে না, এই যে পরিবাহিতা তাহলে কমবে, কোনটা, এই যে লিনিয়ারলি কমবে। ওকে, এই তো। তাহলে তারপরে এই যে অর্ধপরিবাহের বৈশিষ্ট্য নয় কি, পরিবহন ব্যান্ডে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকেই তো না, নর্মালি তো থাকেই না, তাহলে বৈশিষ্ট্য নয় হচ্ছে ওইটা। তাহলে পরম শূন্য তাপমাত্রা অর্ধপরিবাহী, অপরিবাহী বা অন্তরকের মতো কাজ করে। শক্তি ব্যবধান পরিবাহীর জন্য 0 ভোল্ট, এগুলা না বলি আমি, এগুলা তোমরা পড়ে নিবা। তারপরে যে কোনটা, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমরা যেটা বারবার ভুল করবা, একটা হচ্ছে শক্তি ফাঁক বা এনার্জি গ্যাপ, মানে নিষিদ্ধ ব্যান্ডের যে নিষিদ্ধ ব্যান্ডের এনার্জিটা সিলিকনের জন্য হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট, জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.7। এটা কোনটা, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এই যে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে যে শক্তি ফাঁক এইটা। আর যেটাকে আমরা ডায়োডের বলি, ডায়োডের ক্ষেত্রে যেটাকে বলা হয় নি ভোল্টেজ, এই নি ভোল্টেজটা জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 আর সিলিকনের জন্য হচ্ছে 0.7। দুইটাই মনে রাখবা, সিলিকনেরটা বড়, তোমরা এই 0.7, 1.1 যার আর এখানকার 0.3, 0. গুলা নিয়ে খুব বেশি ঝামেলা করে ফেলো। মনে রাখবা যেটা শক্তি ফাঁক ওইটা 1.1 আর 0.7, যেটা হচ্ছে নি ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজ, সেই থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে 0.7 আর 0.3। এরপরে কোনটাগুলো অর্ধপরিবাহক, ওই যে গ্রুপ 14 জার্মেনিয়াম সিলিকন কার্বন, বিভব বাধা ভোল্টেজ 0.7 ভোল্ট, তারপরে যে অন্তরক এগুলা পরে নিবা। অ্যালুমিনিয়াম কোনগুলো অপরিবাহী, এগুলা নাম টাম সব দেওয়া আছে, কোনটা দিয়ে ডোপিং করা হয় এইগুলা নাই, এখানে কিছু পড়ানোর মতো নাই এগুলো আমার। তারপরে আসো, এই যে এইটা পড়ানোর মতো নিচের কোনটি ডায়োডের সম্মুখ ঝোঁক নির্দেশ করে। সম্মুখ ঝোঁক মানে কি, ফরওয়ার্ড বায়াস, বুঝো তো, এটা 1 ভোল্ট, এটা -1 ভোল্ট, তার মানে কি এইটা হায়ার পোটেনশিয়াল আর এটা লোয়ার পোটেনশিয়াল, তার মানে কি এটা সম্মুখ ঝোঁক নির্দেশ করবে বা ফরওয়ার্ড বায়াস। বাকিগুলো চেক করবে, বাকিগুলো এটা -1, 2, এটা বড়, এটা সরি এটা ছোট, এটা লোয়ারটা যদি পেছনে থাকে তাহলে হবে না, লোয়ারটাকে সামনে থাকতে হবে, লোয়ারটাকে সামনে যাইতে হবে যেন তীর চিহ্নের ডিরেকশনটা মেনটেন করতে পারে কারেন্ট। ওকে, তাহলে এই তো ডায়োড সাধারণত কি ব্যবহার হয়, ডায়োড শুনো ভাই, এটা দিয়ে প্রচুর এমসিকিউ আছে। ডায়োড ব্যবহার করা হয় রেকটিফায়ার হিসেবে, আর ট্রানজিস্টর সুইচ আর অ্যাম্পলিফায়ার, ডায়োড হচ্ছে রেকটিফায়ার, এগুলো ভুলে যায় না। এরপরে একমুখী পরিবর্তন, একমুখীকরণ, রেকটিফিকেশন, এইগুলো আধান বাহকের ব্যাপন, ডিপ্লেশন লেয়ার কেন হয়, আধান বাহকের ব্যাপন খুবই ইম্পর্টেন্ট। শুধু আয়ন থাকে, ওই যে বললাম না মোবাইল চার্জগুলো থাকে, ইলেকট্রন আর হোল রিকম্বাইন হয়ে যায় নিঃশ্বসিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ারে। ওকে, তারপর কেবলমাত্র বদ্ধ আয়ন, ওই যে মোবাইল চার্জ মানেই বদ্ধ আয়ন, ফরজ বায়াসে কি ডিপ্লেশন লেয়ার হ্রাস পায়, এই তো হ্রাস পাইতেছে পাক। এই যে জার্মেনিয়ামের নি ভোল্টেজ, এই তো সম্মুখ বায়াসের ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার কেমন বই যে বললাম, গ্রাফিক্যালি এক্সপোনেনশিয়ালি গ্রাফটা হয়, এক্সপোনেনশিয়াল গ্রাফ, এইটা স্ট্রেট লাইন আবার দেখায় না, স্ট্রেট লাইন কন্ডাক্টরের জন্য, সেমিকন্ডাক্টরের জন্য না, এই যে এক্সপোনেনশিয়ালি বাড়বে। ওকে, এই যে এইটুকু কি বিভব বাধা ভোল্টেজ না, কারণ এইটুকুর মধ্যে আসলে 0.7 পর্যন্ত, সিলিকনের জন্য 0.7, জার্মেনিয়ামের জন্য 0.3, অতটুকু পর্যন্ত ভোল্টেজ প্রয়োগ করা ফরওয়ার্ড বায়াসে হইলেও সে তড়িৎ পরিবহন করবে না, 0.7 চেয়ে বেশি দিলেই তড়িৎ পরিবহন করবে। এরপর বিভব প্রাচীর বৃদ্ধি পায় বিপরীত ঝোঁকে, এই যে তারপরে এই যে এইটা দেখো, এটা হচ্ছে ওই যে বলে দিছিলাম যে বিপরীত ঝোঁকের বৈশিষ্ট্য কোনটি, মাইক্রো অ্যাম্পিয়ার, মানে ওই যে লিকেজ কারেন্ট মাইক্রো অ্যাম্পিয়ারের সামনে, কিন্তু এগুলা ভাই ইচ অ্যান্ড এভরি টপিকের এগুলা ব্যাখ্যা আমি ওইখানে লিখে রাখছি, যাতে তোমার আর খুঁজে পড়তে না হয় কোনটা লাগবে না। প্রথম 4-5টা স্লাইড থেকে ভাই এমসিকিউ আছে, ক খ আছে, ইম্পর্টেন্ট ওইটা ভাই, এই জন্য তো আমি ওইটা 3 দিন আগে দিয়ে রাখছি, যারা পাও নাই তারা দুর্ভাগা, যে তোমরা এতদিন আগে আমি কতগুলো জায়গায় দিছি, গ্রুপে দিছি, আমার আইডিতে দিছি, আমার ইউটিউব চ্যানেলে দিছি, সিপিএস এর ইউটিউব চ্যানেলে দিছি, গ্রুপে দিছি, রাহাত ভাইয়ের গ্রুপে দিছি, ডিএমসি স্টেশন চ্যানেলে দিছি, সব জায়গায় দিছি। এরপরে বিমুখী ঝোঁক থাকাকালীন ভোল্টেজ ক্রমত বাড়তে থাকলে একসময় ভোল্টেজের মাত্রা হঠাৎ বেড়ে যায়, মানে কি এই যে এইখানে বিমুখী ঝোঁকটাতে এই যে এইখানে এসে এখানে হুট করে এইরকম করে
ইয়ে হয়ে যায়, কারেন্টটা বেড়ে যায়। কেন হয়? এটাকে বলা হয় জেনার ভোল্টেজ বা জেনার ব্রেকডাউন ভোল্টেজ, মানে এখানে ব্রেকডাউন ঘটে। ব্রেকডাউন ঢুকলে তখন তো ওই যে বললাম ইচ্ছা মতো কারেন্ট ফ্লো করে, তখন আর সে কোনো বাধা মানে না, তখন আর সে ডায়োডের মতো কাজ করে না, কন্ডাক্টর হয়ে যায়। ভি নটের আসন্ন মান বুঝো, দেখো এইখানে আপার মানে আপার ভোল্টেজ বা হায়ার ভোল্টেজটা এখানে দেওয়া, তার মানে কি হায়ার ভোল্টেজটা এখানে যাবে, লোয়ারটা এখানে দেওয়া, তার মানে কি লোয়ারটা এখানে যাবে, তাহলে এখানে হায়ার এখানে লোয়ার, কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট ফ্লো না হলে এইটার প্রান্তে বিভব পার্থক্য কত? শূন্য। এরপরে এখানে বলছে ডাইপোলার এনপিএন জংশনে ট্রানজিস্টর কাজ করার জন্য নিঃসারকের সাপেক্ষে বিভিন্ন তড়িৎদ্বারের পোলারিটি কেমন? নিঃসারক মানে কি? নিঃসারক মানে হচ্ছে ইমিটার। এটা কি বলছে? এনপিএন এর ক্ষেত্রে ডিরেকশন কেমন হবে? বেস থেকে ইমিটারের দিকে খোলা থাকবে। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে দেখো ইমিটারটা কি আছে? ইমিটার আছে লোয়ার পোটেনশিয়ালে, ইমিটার আছে কি লোয়ার পোটেনশিয়ালে, তার সাপেক্ষে কালেক্টর কি আছে আপার পোটেনশিয়াল বা পজিটিভে, বেস কি আছে বেজও দেখো পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এই জন্য দেখো ইমিটার নেগেটিভ, তারপর হচ্ছে কালেক্টর আর বেস হচ্ছে পজিটিভ, এইটাই হচ্ছে উত্তর। যদি এইটা তোমাদের পিএনপি দিয়ে দিতে পারে, পিএনপি এর জন্য কি হবে? পিএনপি এর জন্য ডিরেকশনটা খেয়াল করো, পিএনপি এর জন্য কারেন্টটা এই দিক দিয়ে এসে ঢুকবে, এই যে এটা হচ্ছে ইমিটার কারেন্ট, তাহলে কি এই দুটা উল্টাই দিতে হবে, তখন ইমিটার কি হবে? তখন ইমিটার হবে পজিটিভ আর কালেক্টর আর বেস হবে নেগেটিভ। ওকে, আমার সময় থাকলে আমি আরো বেশি করে পড়াইতাম রে ভাই। আচ্ছা, কোনটি রিভার্স বায়াস? এই যে 0 আর এটা +5, নিচে 0 মানে নিচে লোয়ার উপরে হায়ার, এটাই তো হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তারপরে আউটপুট কোনটি? এইখানে এইটা কোশ্চেনে আনসার ভুল আছে। ওকে, দেখো এটা খেয়াল করো, এইখানে তুমি একটা ডায়োড দিছো, একটা ডায়োড মানে কি হাফ ওয়ে রেকটিফায়ার, তার মানে কি তুমি এইরকম পাবা, পরেরটাতে ফ্ল্যাট পাবা, তারপরটা এইরকম পাবা, মানে এইরকম এই যে এইরকম পাবা, এইখান থেকে শুরু, এইটুক বাদ, এইখান থেকে শুরু, এই যে এইটুক পাবা, তারপর ফ্ল্যাট, তারপরে এইরকম, কিন্তু এইটার আসলে কোনো চিত্রই নেই, যার কারণে এটা হচ্ছে ভুল, আনসার নাই। ওকে, এর পরের এমসিকিউটা আমি ঠিকঠাক করে রাখছি, এটার জন্য দেখো এটার জন্য উত্তর কোনটা, এই যে এইটা। ওকে, ক্লিয়ার। এরপরে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্রিজে যদি একটা ডায়োড অপসারণ করা হয়, তাহলে বুঝো পূর্ণ তরঙ্গ একমুখীকারক, এই যে এখানকার ডায়োডগুলোর কনফিগারেশন কেমন? এরকম না? দ্রুত দেখো, দ্রুত এইখানে এইটা থাকে। ওকে, এইখানে যদি একটা ডায়োড খুলে ফেলো, মনে করলে এইটা খুলে ফেললা, তাহলে কি হবে? একবার প্লাস একবার মাইনাস, এইখানে এই দিক দিয়ে কারেন্ট আসবে, এইখানে আসতে পারবে, এই দিক দিয়ে যাইতে পারবে না, তার মানে কি পুরোটাই কোনো আউটপুটে ভোল্টেজ পাওয়া যাবে না। তারপরে একবার এটা কি দিক পরিবর্তী প্রবাহ, তার কারণে আরেকবার নেগেটিভ হাফ সাইকেলে ডিরেকশন পাল্টে যাবে, ডিরেকশন পাল্টে এইটা হয়ে যাবে প্লাস হলে কি এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই দিক দিয়ে যাবে, তখন কি এখানে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে, তাই না? আবার যদি এই ডায়োডটা খুলে না গিয়ে এই ডায়োডটা খুলে যেত, তখন কি হইতো? তখন পজিটিভ হাফ সাইকেলের জন্য এই দিক দিয়ে আসতো, এই দিক দিয়ে আসতো, এই দিক দিয়ে চলে যেত, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে এই দিক দিয়ে এইটুক যাইতো ঠিকই, কিন্তু এই ডায়োডটা তো খুলে ফেলছো, তাই আর ফ্লো করতো না। একবার দেখো, একবার এই ডায়োড খুলে ফেললে তুমি পাবা হচ্ছে এই যে প্রথমটা ফ্ল্যাট, তারপরটা নেগেটিভ, এই ডায়োড খুলে ফেললে প্রথমটা পজিটিভ, তারপর একটা পাওয়া ফ্ল্যাট, তার মানে কি দুই দিকেই আসলে হাফ সাইকেল পাওয়া পসিবল। অতএব এটা হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো কাজ করবে, কিন্তু দুই দিকেই দুই রকম ভোল্টেজই পাওয়া যাবে। ক্লিয়ার? এই যে এখানে এইটাই দিছে, এটা তোমাদের গাইডে ভুল আছে, তোমাদের গাইডে ধনাত্মক বা ঋণাত্মক দুইটার অর্ধতরঙ্গের কথাই বলছে, কিন্তু ঋণাত্মক কেমনে পাবা? আমার অলওয়েজ প্লাস মাইনাসের ডিরেকশন কি এই দিকে আছে না, এই রেজিস্টারের মধ্য দিয়ে, তাহলে ঋণাত্মক আর কি পাওয়া যাবে? দেখো আমি চিত্রটা কি বললাম, এইরকম চিত্র ছিল না, বুঝো কারেন্ট কি বারবার আমাদের এই দিক দিয়ে আসলেও এই দিক দিয়ে পাস করতেছে, এই দিক দিয়ে আসলেও এই দিক দিয়ে পাস করতেছে, মানে কি আলটিমেটলি এই দিক দিয়েই তো যাচ্ছে, তাহলে নেগেটিভ আর পাবা কেমনে? এটা তো আগেই ব্যাখ্যা করে আসছি যে অলওয়েজ পজিটিভটাই পাওয়া যাবে, এই জন্যই তো ওইখানে পাস করার পরে এইরকম 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 করে পাওয়া যাইতেছিল সব পজিটিভ আউটপুট। এরপরে এই যে পূর্ণ তরঙ্গ একটু আউটপুটে কম্পাঙ্ক মানে কি ফ্রিকোয়েন্সি কি ডাবল হবে, আগেই পড়াইছি। তারপরে এসিকে ডিসি রূপান্তর করে কি ডায়োড, এই যে ডায়োড কোন ডিভাইসটি পরিবর্তী প্রবাহকে একমুখীতে করে, এই যে ডায়োড, এগুলো আর বলবো না এগুলো। এই যে এটা দেখো, এইখানে কি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে কয়টা ডায়োড প্রয়োজন? 4টা, 2টা ডায়োড দিয়েও হবে। ওইটা কি 2টা ডায়োডের জন্য হচ্ছে সেন্টার ট্যাপ, কিন্তু ওইটা আসলে বলা হয় না, তোমরা 4টা দেখাবা এটা আসলে। তারপর এই যে দেখো এইটার ক্ষেত্রে নি ভোল্টেজ দেওয়া আছে, না দেওয়া থাকলেও বুঝবা সিলিকনের 0.7, জার্মেনিয়ামের 0.3, তাহলে বুঝো এইখানে কি একটা ভোল্টেজ গ্যাপ আছে, তাই না? ভোল্টেজ ড্রপ হবে, এইখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই পয়েন্টের ভোল্টেজটা হবে 12 থেকে 0.7 বাদ, 12 থেকে 0.3 বাদ, 0.7 আর 0.3 বাদ দিলে এখানে তুমি কত পাবা? এইখানে পাবা হচ্ছে 12 থেকে 11, এই যে দেখো 12 মাইনাস 0.7 মাইনাস 0.3 ডিভাইডেড বাই এইখানকার রেজিস্ট্যান্স, তাহলে এখানকার কারেন্টটা পাওয়া যাবে, কারণ ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই তো কারেন্ট, এই জন্য আইটা হবে 12, এখানে হচ্ছে 11 ডিভাইডেড বাই এইটা, এটাকে তুমি পাবা হচ্ছে 1.96 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এটাকে মিলি অ্যাম্পিয়ারে যদি বলতে চাও তখন বলতে হবে 1.96 মিলি অ্যাম্পিয়ার। আশা করি এটা ক্লিয়ার।
ওকে। এরপরে ওই যে ডায়নামিক রেজিস্ট্যান্স আরডি 0.4 বিভব পার্থক্যের জন্য 100 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে পার্থক্য পাওয়া গেছে। আরডি মানে কি ডেল ভি বাই ডেল আই, এই যে মান বসাই দিছো সবগুলো এসআই ইউনিটে নিবা, রোধ পাবা ওহম এককে। তারপর এই যে এইখানে দেখো এই চিত্র থেকেও আসে তোমাদের গ নাম্বারে এই জাতীয় কোশ্চেন দিবে, গ নাম্বারে সৃজনশীলের গতে চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে এই গ্যাপটা বলে দিবে, গ্যাপটা দেখো কত 0.4 0.3, তাহলে 0.4 মাইনাস 0.3 ডিভাইডেড বাই আই এর গ্যাপ কত 70 মাইনাস 20 মানে 50, তাহলে 50 এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, তাই এটাকে অ্যাম্পিয়ারে নিয়ে আনসার বের করে ফেলবা। এই তো এইটা তো সেম 0.6 মাইনাস 0.4 ডিভাইডেড বাই 200 মাইনাস 150 ইন্টু 10⁻³ কারণ এটা মিলি অ্যাম্পিয়ারে আছে, এটা হচ্ছে ডায়নামিক রেজিস্ট্যান্স। ওকে। ট্রানজিস্টর হলো তাপমাত্রা প্রবাহিত, ট্রানজিস্টর তাপমাত্রার উপর খুব ভালো বেশি করে ডিপেন্ড করে, কারণ ইলেকট্রন আর হোলের পরিমাণ, ইলেকট্রন আর হোলের মাধ্যমেই তো ট্রানজিস্টরের মধ্য দিয়ে ইলেকট্রন কারেন্ট ফ্লো করে, তাই না? তো কারেন্ট ওই ইলেকট্রন আর হোলের জেনারেশনটাও নির্ভর করে টেম্পারেচারের উপর, এই জন্যে এটা হচ্ছে তাপমাত্রার প্রভাবিত ডিভাইস। ওকে। এরপরে ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস তিনটা আগেই বলে দিচ্ছি, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। এনপিএন, এনপিএন চিনবো কেমনে? এই যে বেজ ইমিটার পিএন জাংশন, বেজে পি থেকে এই যে বেজ থেকে ইমিটারের দিকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলেই এনপিএন, বের হয়ে গেলে এনপিএন, বেজে যখন ইমিটার থেকে বেজে আসলে হচ্ছে পিএনপি, এই যে এইটা হচ্ছে পিএনপি। এরপরে এই যে এইটা পি টাইপ, এই পয়েন্টটা কি পি টাইপ নিঃসারক, কেন পি টাইপ নিঃসারক? কারণ এটা দেখো এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, কারণ ইমিটার থেকে বেজে ঢুকতেছে, ইমিটার থেকে বেজে যখন ঢুকে তখন হয় এইটা পিএনপি ট্রানজিস্টর। আর পিএনপির এই যে ইটা কি হয় পি টাইপ, যদি এটা এনপিএন হইতো মানে এই টাইপের তীর চিহ্ন থাকতো তখন এটা কি হইতো, এটা হইতো এন টাইপ নিঃসারক। ওকে। নিঃসারক মানেই হচ্ছে ইমিটার, মানে ইমিট করতেছে। ওয়াই চিহ্নিত প্রান্তটি কি? ওয়াই চিহ্নিত প্রান্ত এই যে পি টাইপ নিঃসারক, এই যে। ওকে। এগুলা কি এনপিএন, এগুলা এখন চিনতে পারবা এনপিএন। এবার দেখো বিমুখী বায়াস প্রদান করা হয়, বলে দিয়েছিলাম না রিভার্স বায়াস কোথায় প্রদান করা হচ্ছে, রিভার্স বায়াস প্রদান করা হচ্ছে এই যে কালেক্টর বেজ, এই যে কালেক্টর বেজে। কালেক্টর দেখো এটা এনপি, এন এর সাথে আছে পজিটিভ, দেখো এন এর সাথে থাকা উচিত নেগেটিভ, তাইলে ফরওয়ার্ড, আর পি এর সাথে থাকা উচিত পজিটিভ, তাহলে ফরওয়ার্ড, কিন্তু পি এর সাথে আছে এখান দিয়ে নেগেটিভ, এইটুকের কথা বাদ দাও, এইটুকের কথা চিন্তা করো। এই যে এনপি এর সাথে আছে এখানে প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ, তাই এটা হবে আমাদের রিভার্স বায়াস। ওকে। এরপরে গেল ডিজিটাল সিগন্যাল কোনটি? ডিজিটাল সিগন্যাল শুধু 1 আর 0 বুঝে, এই যে এগুলাও বুঝে না, অন্য কোনো কিছু বুঝে না, এই যে 1 0 1 0 1 0, এই জন্য এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। এগুলো তোমরা এমনিও পারতা। ওই তো ট্রানজিস্টরের কাজ কি? অ্যাম্পলিফায়ার হিসেবে কোন কনফিগারেশনটা ব্যবহার করা হয়? কমন ইমিটার এনপিএন, এটা তোমাদের ঘতে দিবে সৃজনশীলে। তারপর সুইচ কোথায় ব্যবহার করা হয়? সুইচ হিসেবে আসলে কাট অফ মোড। এই যে ট্রানজিস্টরের অপারেশনের তিনটা রিজিয়ন আছে, একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, একটা অ্যাক্টিভ রিজিয়ন, আর একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন বা স্যাচুরেশন মোড বলে। কাট অফ মোড, স্যাচুরেশন মোড আর হচ্ছে অ্যাক্টিভ মোড। তো যখন সে স্যাচুরেশন মোডে থাকে তখন সে একদম শর্ট সার্কিটের মতো কাজ করে, অর্থাৎ সুইচ অন, আর যখন কাট অফ মোডে থাকে তখন সে ওপেন সার্কিটের মতো কাজ করে, অর্থাৎ সুইচ অফ। এটার ব্যাখ্যা তোমাদের ওই যে দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে আমার সৃজনশীলের সিকিউ ক্লাসে আছে, খুব সুন্দরভাবে ডিটেলসে লিখে প্রত্যেকটা টার্ম বুঝায় ব্যাখ্যা করে দিছি, আর একটা হচ্ছে তোমরা ইয়েতেও পাবা, ওই যে পিডিএফটা বললাম ব্যাখ্যামূলক, ঘয়ের পিডিএফ, গতে না ব্যাখ্যামূলক তো ঘতে আসে, ঘয়ের। এই যে সুইচ হিসেবে ব্যবহার করা যায় ট্রানজিস্টর, এটা আগেও বলছি। অন্তর্গ্রামী আর বহির্গ্রামী রোধের এইটা মনে রাখবা। ট্রানজিস্টরের ক্ষেত্রে এই যে দেখো ট্রানজিস্টরের তুমি যদি ইনপুট সিগন্যালটা আঁকো, এই যে টি ইনপুটটাকে দেখাবা ভি ইন, আর এইখানে দেখাবা ভি আউটটাকে, টি এর সাপেক্ষে। প্রথমেতে সে অ্যাম্পলিফাই তো হবেই, অ্যাম্পলিফাই হওয়ার সাথে সাথে সে কি করবে জানো? সে ফেজ শিফট করবে। কিভাবে ফেজ শিফট করবে? এইটাকে বলা হচ্ছে ফেজ শিফট। এই যে দেখো এইখানে এই জিনিসটা এইটুকু মনে করো ছিল, এখানে এটা অ্যাম্পলিফাই হবে। অ্যাম্পলিফাই হওয়া মানে কি? বড় হয়ে যাওয়া। এই যে এর অ্যাম্পলিটিউড বা বিস্তারটা বেড়ে যাবে, এই তো বিস্তারটা বেড়ে যাওয়ার সাথে সাথে এটা কি হবে? ফেজ শিফট করবে। ফেজ শিফট করে মানে কি? এই জিনিসটাই সামনে আগায় যাবে, এই জিনিসটা 180 ডিগ্রি সামনে আগাবে। এখন আমরা এইটুককে কি বলি? 90 ডিগ্রি, আর এইটুক কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যখন সামনে আগাবে তখন এই যে উঁচু পিক ভোল্টেজটা পাবো এইখানে, এই যে। তাহলে কি বাকি হাফ সাইকেলটা ওইটা পাবো নিচে, এর বাকি অংশটা অ্যাম্পলিফাই করবে না? বাকি অংশ তো অ্যাম্পলিফাই করবে। এটা কোথায় পাবো? এটা পাবো পরে। এখন ওইটা যদি পরে পাই, একটা ব্যাপার চিন্তা করে দেখো, ওইটা জিনিস যদি পরে পাই তার মানে কি ওই একই জিনিস এটার পেছনেও ছিল, এটার পেছনেও থাকবে কিনা বলো?
এইটা ওই একই জিনিস এর পেছনেও থাকবে সামনেও থাকবে, কারণ ওর সামনেরটা ওর এইটুকুকে বললা এই এখানে আগায় গেছে, তার মানে ওর পেছনে যদি কেউ থাকতো সেও তো এখানে চলে আসতো। এটাকে বলা হয় 180 ডিগ্রি ফেস শিফট। ওকে, ওই চিত্রটা ভালো ভালো লাগতেছে তো আমার কাছে, ওই জন্য ওইটা নিছি, আর নতুন করে না আইকা। এই যে এটাই হচ্ছে 180 ডিগ্রি সে ফেস শিফট করে গেল। ওকে, এবং এটা অ্যাম্পলিফাইও হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। এই তো প্রবাহ বিবর্ধন গুণক, ওই যে ফর্মুলা, শুধু ফর্মুলা, এখন একটা ডিরেক্ট অঙ্ক, আইসি বাই আই, আলফা হচ্ছে আইসি বাই আই। এরপর এই জিনিসটা ইম্পর্টেন্ট ভাই, এটা একটু ব্যাখ্যামূলক, এটা তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমার কাছে সময় থাকলে আরও ডিটেলসে বলতাম, কিন্তু সময় নেই। দেখি অলরেডি কতক্ষণ ভিডিও হইলো, 40 মিনিট হয়ে গেছে। আর আমাকে 20টা মিনিট দাও, আর 20টা মিনিট প্লিজ, 1 ঘন্টা শুধু আমাকে দাও। দেখো, ইমিটার বেস কালেক্টর, এইটাই হচ্ছে আমাদের পিএনপির জন্য, এনপিএন এর জন্য। সাইজটা কি হয়? সাইজ ইমিটারের হয় মডারেট, বেজের হয় খুব ছোট, কালেক্টরের হয় একটু বড়। কেন? কারণ ইমিটার কি করে, ইমিটার চার্জ ক্যারিয়ারগুলোকে ইমিট করে সেগুলো বেস পার হয়ে কালেক্টরের কাছে যায়। এবার বেস যদি মোটা হইতো তাহলে বুঝো, ইমিটার ধরো মনে করো সে এটা এনপিএন এর ক্ষেত্রে এন টাইপের কাছে অতিরিক্ত সে কি পাস করে দিবে, ইলেকট্রন পাস করবে, আর পি এর কাছে অতিরিক্ত কি থাকে, হোল থাকে। এখন কি এগুলো পাস করে, এই ইলেকট্রনগুলো পাস করে তো কালেক্টরে আসতে হবে, না হলে কালেক্টর কালেক্ট করবে কি? কালেক্টরটাই তো আউটপুট সাইডে থাকে, তাই না? তো কালেক্টর কালেক্ট করবে কি, করার মতো তো কিছু নাই। তাহলে ইলেকট্রনগুলো যদি এই ইলেকট্রনগুলোই তো এইদিকে আসে, ওর নিজের কাছেও আসে, কিন্তু এইখান থেকে এ তো ইমিট করবে আগে। ওকে, এই ইমিট করা ইলেকট্রনগুলো বেজের মধ্য দিয়ে যাওয়ার সময় বেজ যদি মোটা হইতো তাহলে কি এর কাছে হোলের পরিমাণ বেশি থাকতো। হোলের পরিমাণ বেশি থাকলে ওর ওর কি হইতো, ওই ইলেকট্রনগুলোকে নিজের কাছে নিয়ে নিত। এবং এই হোল জংশনটা পার হইতেও ইলেকট্রনকে, এখানকার চার্জ ক্যারিয়ারকে, হয় ইলেকট্রন না হয় হোল, সেটাকে কষ্ট পাইতে হইতো। যদি এটা হইতো পিএনপি, পি কি হোল ট্রান্সমিট করতো, এই হোলগুলা এইখানকার থাকা ইলেকট্রনের সাথে কম্বিনেশন হয়ে যাইতো, যার কারণে এ কিন্তু পর্যাপ্ত পরিমাণ চার্জ ক্যারিয়ার পাইতো না, যার কারণে এটাকে রাখা হয়েছে ছোট, এবং এর ডোপিংও কম। এর ডোপিংও সবচেয়ে কম, এই যে বেজের ডোপিংও সবচেয়ে কম, কারণ যেন ওর মধ্যে এই দুইটা তো ও থাকে দুইজনের মাঝখানে, তাই যেন উল্টা পরিমাণ যে চার্জ ক্যারিয়ারটা তার মধ্যে আছে সেটা যেন এইখানকার ইমিট করা চার্জ ক্যারিয়ারকে খেয়ে নিতে না পারে, যার কারণে ওর ডোপিংটাকে রাখা হয় খুব অল্প, যেন ওর মধ্যে অতিরিক্ত পরিমাণ বা এদের সমপরিমাণ চার্জ ক্যারিয়ারের, মানে বিপরীত চার্জ ক্যারিয়ারটা না থাকে। এবং এটাকে ছোট রাখা হয়েছে কেন, সাইজটাও দেখো, সাইজও এই বেজের সাইজ সবচেয়ে ছোট কেন, কারণ যেন ওর মধ্য দিয়ে ইজিলি ফ্লো করে যাইতে পারে, ওর মধ্য দিয়ে যাইতে গিয়ে যেন দূরত্ব বেশি অতিক্রম করতে না হয়। তাহলে কালেক্টর কেন বড়, এটা একটা কোশ্চেন হইতে পারে। কালেক্টরটা বড় কেন? কারণ কালেক্টর বেজেরও কারেন্টকে নিজের কাছে নিবে, তারপরে বেজের কারেন্টকে নিবে না, সে এইখানকার ইমিট করা চার্জ ক্যারিয়ার হোল আর ইলেকট্রন দুইটাকেই নিজের কাছে নিবে, তাই তো? এইখানকার ইমিটরের ইমিট করা চার্জ ক্যারিয়ার হোল আর ইলেকট্রন দুইটাই নিজের কাছে নিবে, যার কারণে ওর মধ্যে হিট বেশি উৎপন্ন হবে। এবার হিটটা ডিসিপেট করার জন্য, মানে হিটটা বাইরে বের করে দেওয়ার জন্য তাকে একটা লার্জার সারফেস এরিয়া দরকার না? সারফেস এরিয়া কম হলে সে বেশি উত্তপ্ত হবে, সারফেস এরিয়া যখন বড় হবে সে ইচ্ছা মতো সারফেস থেকে শক্তিগুলাকে, এনার্জিগুলাকে, টেম্পারেচারগুলাকে শক্তির মাধ্যমে বের করে দিবে, অর্থাৎ গরম হবে না। এর গরম হওয়ার যেন বেশি না হয়, এই জন্য এটাকে এরকম করা হয়েছে। আর ডোপিংয়ের কথা বললাম যে কেন এটা ডোপিংকে কম রাখা হইতেছে, আর ইমিটারের ডোপিং বেশি, কারণ ভাই ও ইমিট করতেছে, ওই মেইনলি হচ্ছে এখানে কারেন্টটা জেনারেট করার মূল দায়িত্বটা ও নিছে, ওই চার্জ ক্যারিয়ারগুলোকে ইমিট করতেছে, তাই ওকে তুমি বেশি ডোপিং না করাই দিলে হবে। ওকে, আশা করি ক্লিয়ার এটা। তাহলে এইখানে এই দুইটা মনে রাখবে, এই দুইটা ক্রম মনে রাখবা, একটাতে কালেক্টরের সাইজ বড় আর ডোপিং বেশি হচ্ছে ইমিটরের, আর দুইটাই কম হচ্ছে বেজের। তারপরে আলফা ইকুয়াল টু, এটা তো বলেই দিছি এগুলো সম্পর্ক। এই যে এইটা হচ্ছে আইসি বাই আইবি এর গ্রাফ, যখন ভিসি, এটা ফর্মুলা, যে আইসি বাই আইবি, এটা হচ্ছে বিটা থাকে। ওকে, এরপরে প্রবাহ লাভ, এটা হচ্ছে আইসি বাই আইবি। এই তো, তারপরে এই যে মান দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখো, বিটা এর মান, আলফা কি দেওয়া আছে, বিটা এর মান দেওয়া আছে মেবি কোথাও, এই যে বিটা 200 দেওয়া আছে, তাহলে আলফা বের করতে বলছে, তাহলে কি বের করা যাবে না? শুধু ফর্মুলা, আর কিচ্ছু না, আর বলবো না। এই যে এইখানে দেখো, সাধারণ পিট বর্তনে নিঃসরক প্রবাহ, মানে কি ইমিটার কারেন্ট 100 থেকে 150 করছো, তাহলে ডেলটা কত, আইই মানে ইমিটার কারেন্টের পরিবর্তন কত, 50। তারপর
সংগ্রাহক মানে কালেক্টর কারেন্ট 98 থেকে 147 হয়েছে, তাহলে পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে 49, ওইটা লিখছি। তাহলে এখানে কি চাইছে? প্রবাহ লাভ কত, মানে বিটা চাচ্ছে। আমরা বিটা ইকুয়াল টু কি জানি? আইসি বাই আইবি, কিন্তু আইবি তো ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু আইবি বের করা যায় কিভাবে? কারণ আমরা জানি আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, তাহলে ওইখান থেকে আইবিটা ইকুয়াল টু আইবি ইকুয়াল টু কি হবে? ডেল আইই মাইনাস ডেল আইসি, ওটা বিয়োগ করে পেয়ে গেলাম, তারপর আইসি বাই আইবি বসাই দিলাম। এরপরে এই জিনিসগুলো রিপিট করছে, এগুলো আর বলবো না। এই যে আলফা প্রবাহ লাভটা বের করতে বলছে, বিটা মানে বিটাটা কি? আলফা বাই 1 মাইনাস আলফা, এটাই তো আলফা। এই যে এগুলা হয়ে গেছে, এই যে এগুলা সেম জিনিস আমি করে দিছি সব, তুমি ক্যালকুলেশনটাও করে দিছি, তুমি খালি ওইখানে শুধু চেক করবা যে এই মান আসে কিনা তোমার। এই তো খালি এইটুকু পরিমাণ দেখলেই হবে। এগুলা সব শুধু যে একদম হুবহু যা দেওয়া আছে তাই, শুধু ফর্মুলা অ্যাপ্লাই, আর কিছুই না, শুধু ফর্মুলা অ্যাপ্লাই। ওই সেম টাইপের, সব সেম টাইপের, এইগুলা একদম সেম টাইপের, এগুলো একদম সেম, প্রত্যেকটা সেম, ইচ অ্যান্ড এভরি ওয়ান সেম। খালি দেখুন চেঞ্জটা কোথায় থাকবে? আইসি বাই আইই দরকার, ওরা ডাইরেক্ট আইসিটা না দিয়ে থেকে আই আর ই আর বি এর টার্মে দিবে, তখন তুমি বিয়োগ করে বের করে নিবা, আর কিছুই না। এই বিয়োগের কাজটা শুধু তোমাকে করতে হবে, ওকে, আর কোনো কাজ নেই। এই তো এগুলা হচ্ছে এইখান থেকে তোমার এইবার আই বিটা বের করতে বলছে, ক্যালকুলেশন ছাড়া আর কিছু না, ক্যালকুলেশন শুধু এইটা। তোমরা এইগুলো স্লাইডটা নিজে দেখলে বুঝবা। আর এই যে এটা কি? বিটা 1-এর চেয়ে বড় হয়, প্রায় 100-র কাছাকাছি হয়, আর আলফা 1-এর চেয়ে ছোট হয়, 0.98 0.96 এইগুলা। তারপর ওই যে ভোল্টেজ গেইন কত? বিটা ইন্টু আর এল বাই আর ইন, আর এল কত দেওয়া? 500, আর ইনপুট 500, তাহলে বিটাটাই হবে এইবার এভি, ওইটা হচ্ছে 60। এই তো এইবার হচ্ছে এগুলা আইসিডি ভাই আমার থেকে ভালো তোমরা পারো, আমি ভাবছিলাম ব্যাখ্যা করবো কিন্তু সময় নাই, সরি। ডিজিটাল পদ্ধতিতে ডিজিট হচ্ছে 10টা, এগুলাই আমি সব করে রাখছি। আমি ভাবছিলাম যে আইসিডি করবো না, তারপরে করতে নিয়ে দেখলাম যে না, সবই করে দেই। এগুলা হচ্ছে এই যে এইটা দেখো, এই যে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে শর্টকাট, তোমরা এই শর্টকাট দিয়েও বের করতে পারবা যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া যায়। ওকে, সংখ্যা পদ্ধতির ভিত্তি এই তো। তারপর এই যে কিভাবে একটার পরেরটা আরেকটা পাওয়া যায়, এটা একটু এক্সপ্লেন করি। দেখো আমাদের কাছে জিজ্ঞেস করছে 99 এর পরের হেক্সাডেসিমেল সংখ্যা কত, ঠিক আছে? হেক্সাডেসিমেল সংখ্যা বের করার জন্য বা যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করার জন্য, বুঝো, আমরা যদি বলি যে 40-এর পরের সংখ্যা কত, আমি বলবো 41। কেন? 4টা ঠিক রেখে 0-র পরের সংখ্যাটা আগায় গেল, 4টা ঠিক আছে, 0-র পরের সংখ্যাটা আগায় গেছে, তাই তো? এখন 0-র পরের সংখ্যা আগায় গেছে, এই ঘটনায় এইটার জন্যও তার মানে কি 9-এর পরের সংখ্যাটা, 9টাকে পরের সংখ্যায় নিতে হবে। তাহলে 9-এর পরের সংখ্যা হেক্সাডেসিমেলের জন্য কি হয়? যদি এটা হয়তো 49, আমরা বলতাম 50, কারণ 9-এর পরের সংখ্যা হচ্ছে 10, সেই 10-এর একটা যোগ হইতো 4-এর সাথে, আর শূন্যটা এখানে চলে আসতো। কিন্তু হেক্সাডেসিমেলে তো 9-এর পরে 10 আসে না, হেক্সাডেসিমেলে 9-এর পরে কি আসে? 9-এর পরে এ আসে, এই জন্য 9টা চেঞ্জ হয়ে শুধু এ হয়ে গেছে। ওকে, এই তো। তারপর এগুলা তো তোমরা জানো, 4 বিট করে বাইনারি ভ্যালু নিতে হবে, তারপর প্রত্যেকটার বাইনারি ভ্যালু নিছি, তারপর এই যে দশমিকটা। এরপরে হেক্সাডেসিমাল সি এর বাইনারি হলো, আসো হেক্সাডেসিমালের হিসাবটা কিভাবে হয়? 9 পর্যন্ত গেল, তাহলে কি 10 কে এ, তাহলে বি কত 11, সি কত 12, তাহলে 12 এর বাইনারি কিভাবে বের করবো? ওই যে 1 2 4 8, এই পাশে আরো বর্ধিত করবো, 8-এর ডাবল কত? 8-এর ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64, 64 ডাবল 128, 128-এর ডাবল 256, তারপর 512, এরকম করে চলতে থাকবো যতক্ষণ না পাই। ওকে, তারপরে কি করবো? তারপর ওগুলো শুধু যোগ করে মিলাবো, যোগ করে যেটা সংখ্যা পাবো ওর নিচে শুধু 1 দিব। যেমন 8 4 12 মিলে, তাহলে 8, তাহলে 8-এর নিচে 1 দিব, 4-এর নিচে 1 দিব, তারপর বাকিগুলোতে 0 0 করে দিব, তাহলে এইটাই হচ্ছে বাইনারি মান। ওকে, এটাই এর আগেও করানো আছে। অক্টাল পদ্ধতির ভিত্তি হলো 8, যে এগুলা এটার অ্যান্সার নাই। তারপরে এগুলা চেঞ্জগুলো, এগুলো তোমরা পারবা ভাই, এগুলো পারবা, বিয়োগগুলোও পারবা। এরপরে কোন গেট প্রকাশ করে? এটা হচ্ছে ন্যান্ড গেট, কারণ এই যে কোনো একটা যদি এটা যদি লাগাই দাও, এটা লাগাই দিলেও তুমি কারেন্ট ওর মধ্যে দিয়ে পাবা না, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। যদি দুইটাই কেবল লাগাও তাহলে তখন পাবা এখানে 0। ওকে, তাছাড়া অন্য কিছু হবে না। যাই হোক, এটা ন্যান্ড গেট। তারপরে এগুলো সত্যক সারণী কি নির্দেশ করে, এগুলো তোমরা এমনিই পারবা, আইসিটির জিনিস। আমি ভাবছিলাম তো পড়াবো ভাই, যারা 26 ব্যাচ তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই, 26 ব্যাচের জন্য আমি আরো ডিটেলসে এই চ্যাপ্টারটা আরো কমপ্লিট করাবো, চিন্তা নাই। তারপর এটা হচ্ছে 14 পিনের একটা আইসি। এটা কি আইসি? তাহলে আইসির পিন নাম্বারগুলো কেমনে থাকে? এই গলাটা, এই যে গলা চিহ্নটা, এই গলা চিহ্ন থেকে, গলা চিহ্নের বাঁ দিক থেকে 1 2 3 4 কাউন্ট করা শুরু হয়। তোমাকে দিতে পারে যে এই পিনটা কত, এই পিনটা হচ্ছে 11 নম্বর পিন। গলা চিহ্নের বাঁ দিক থেকে, বা যখন এইরকম করে দেখানো হবে তখন বাঁ দিকটা হচ্ছে 1 2 3 4, মনে করো গলাটা এরকম করে রিমোটটা এরকম করে দেওয়া হচ্ছে, গলা চিহ্নটা এইখানে, তাহলে 1 2 3 4 এরকম করে আসবে। যদি 16 পিনের আইসি হইতো তাও এখানে 8 পর্যন্ত যাইতো, তারপর এইদিকে 9 থেকে আসতো। এই তো। তারপর এগুলো হচ্ছে লজিক গেট, এক্স এর মান, এগুলা লজিক গেট দিয়েই সব কিছু। লজিক গেটের আউটপুট ন্যান্ড আর সার্বজনীন, এগুলো হচ্ছে কোনটা সার্বজনীন ভাই, স্লাইড রিডিং পড়বা। তারপর এই যে ইনভার্টারের মতো কাজ করে কে, এই যে এখানে আছে, ইনভার্টারের মতো কাজ করে হচ্ছে নট গেট, কারণ 1 দিলে 0 0 দিলে 1, এটা হচ্ছে ইনভার্টার, সে ইনভার্ট করতেছে সিগন্যালকে।
কোনটি মৌলিক গেট নয়, অ্যান্ড গেট কিসের সমবায় তৈরি যৌক্তিক গুণের জন্য, এগুলা এগুলা শুধু স্লাইডটা একবার রিডিং করবা যে পারতেছো কিনা। যদি কোনোটা না বুঝো দ্রুত কমেন্ট করবা, আমি আজকেই শর্ট ভিডিও করে অথবা আমার সাথে যে কোনোভাবে মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক গ্রুপে কমেন্টে হোক, যে কোনোভাবে যোগাযোগ করবা, আমি সমাধান করে দেবো। এগুলা তোমরা খালি দেখবে, একবার করে খালি দেখে যাওয়া যে পারতেছো কিনা। আইসিটি তো পরীক্ষা দিছো ভাই, এগুলো না পারার কোনো কারণ আছে? আইসিটি পরীক্ষা দিছো না, কেমনে দিলা? আমার থেকে ভালো আইসিটি তোমাদের পারার কথা, কারণ আমি আইসিটি পরীক্ষা দিইনি, তোমরা দিছো। আমি 22 ব্যাচ, আমাদের আইসিটি পরীক্ষা হয় নাই। আমাদের আইসিটি বাদ দিয়ে বাকি কয়টা সাবজেক্ট যেন হয়, 10টা না 12টা হয়, মেবি 12টা পরীক্ষা হয়েছিল, আইসিটি হয় নাই। ওকে, তারপর দেখো এই যে এগুলা সমন্বিত বর্তনী ক্ষেত্রে মানে আইসি এর জন্য কি দরকার? কম বিদ্যুতের প্রয়োজন হয়। সত্য, ওজনের দামে কম। আরো সত্য, যন্ত্রাংশ নষ্ট হলে সমস্ত চিপটি অকেজো হয় না। না, একটা চিপ যদি নষ্ট হয়, একটা পিন যদি নষ্ট হয়, পুরোটাই একদম অকেজো হয়ে যাবে। পুরোটাই, একটা পিন নষ্ট হইলে পুরোটা অকেজো। এই জন্যই তো আমরা যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করি, আমাদেরকে টিচাররা আগে যারা ল্যাব ডেমনস্ট্রেটর তারা আগে ওইটা চেক করে এনে দেয়, কারণ নাইলে সার্কিট টার্কিট কিচ্ছু মিলে না। একটা নষ্ট মানে ওই পিন যদি ব্যবহার নাও হয় আমার সার্কিট ডিজাইনে, তারপরে ওইটা আমাদের নষ্ট, পুরো সার্কিটটাই আসলে ও ব্রেক করে দিবে, এ আর কি। তারপর এই সম্পর্কটা সত্যি না, এগুলো সম্পর্ক তোমরা জানো, এখানে আর কিছু না। এগুলাই আমি ব্যাখ্যা করেই যাচ্ছি, কিছু পরিমাণে যে লিকেজ কারেন্ট পাওয়া যায় এগুলো ব্যাখ্যা করে লাগছে। আর এই যে আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে আসছে, আমি আর সময় নিব না। এই যে এখানে সব একদম ডিটেলসে দেওয়া আছে, চিন্তা করার কারণ নাই, সব বুঝবে। এখানে আমি একেবারে ডিটেলসে ব্যাখ্যা করে রাখছি, যাতে ক্লাসের থেকে তোমরা পিডিএফ দেখলে সব বুঝতে পারো এবার। তারপর সেন্টারটা ট্রান্সফরমারে 2টা লাগে, 4টা ডায়োড লাগে, ব্রিজ রেক্টিফায়ারে 3টা ডায়োড দিয়ে কিচ্ছু হবে না। তারপর এই সম্পর্কগুলো এগুলা দেওয়া আছে। তারপরে এই হচ্ছে হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল। এখন দেখো জার্মানিয়ামকে যখন ঘুরায় দেওয়া হয়, এইটা আমাদের বেলা বুয়েটেও আসছিল, এই একই জিনিস, ঠিক আছে? মানে এমসিকিউ না, সিকিউ আসছিল 10 মার্কের জন্য। জার্মানিয়ামকে যখন ঘুরাই দিবা, তখন এইটা কেমন হয়ে যাবে, এরকম দেখতে হবে। তখন কি এটা লোয়ার পোটেনশিয়াল, এটা হায়ার পোটেনশিয়াল, তাই না? তখন কি এইটা এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে? করবে না। যার কারণে এর মধ্যে দিয়ে কারেন্ট না যাওয়ায় এইখানকার যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হয়ে যাবে 0। ওকে, এই তো। এনপিএন কি করে? দুর্বল সংকেতকে বিবর্জিত করে, সুইচে ব্যবহার হয়। পিএনপি ট্রানজিস্টর কি এটা চিত্র? না, এটা হচ্ছে এনপিএন এর চিত্র, দেওয়াই আছে এইখানে, আমি তাও ব্যাখ্যা করে রাখছি। এই যে আর কিচ্ছু নাই এখানে। আউটপুট 4 গুণ হয় না, এই যে নর এক্স নর গেটের আউটপুট, এগুলা ভাই এগুলা তোমরা পারবা। জেনার ডায়োড নিয়ে, জেনার ডায়োডটা ভোল্টেজ রেগুলেটরের মতো কাজ করে, কারণ কি এই একটা নির্দিষ্ট ভোল্টেজে যাওয়ার পর সে দেখবা এই যে 10 ভোল্টটা ধারণ করে আছে। জেনার ডায়োড নিয়ে তোমরা শুধু অ্যাডমিশনে, আমি অ্যাডমিশনে কোর্স আনবো না, আমার কোর্সে ভর্তি হবো এটা কথা বলতেছি না। অ্যাডমিশনের সময় একটু আমার সাথে কানেক্টেড থাইকো, আমার ইউটিউব চ্যানেলটা বা চিন্ময় দাদার ইউটিউব চ্যানেলটা চোখ রাখো। আমি এখানে এই চ্যাপ্টারের উপর আরও ডিটেলসের একটা ফুল একটা তোমাদেরকে, যেমন চলতরিৎ, স্থির তড়িৎ, তাপগতিবিদ্যা, এগুলোর একদম ইন ডিটেল পড়াই দিছি না। তাপগতিবিদ্যার তো তাও এমসিকিউ থেকে কেটে কেটে নিয়ে ক্লিপ বানানো, কিন্তু যেভাবে তোমাদেরকে চলতরিতের স্থির তড়িৎ পড়াই দিছি, ওইভাবেই আমি এই চ্যাপ্টারটাও কমপ্লিট করা দেবো, চিন্তা করো না। শুধু একটু চোখ রাখি অ্যাডমিশন টাইমে, তোমার আমার এটা দায়িত্ব, মনে করবা আমার কাছে এটা তোমার পাওনা থাকলো। ওকে, তারপরে এই যে এগুলা সম্পর্ক, কমন বেস হচ্ছে ভালো সুইচ, আর কমন ইমিটার হচ্ছে ভালো বিবর্ধক। এই যে এই তো। তারপরে এই যে এইখান থেকে এগুলা তো আগেও দেখছি, এখন শুধু এইগুলা আসছে। এই যে একটার সাথে নট গেট লাগাই দিলে কি, ন্যান্ড থাকলে, সরি অরের সাথে নট লাগাইলে হবে নর, তারপর অ্যান্ডের সাথে নট লাগাইলে হবে ন্যান্ড, এই তো। তারপর পি টাইপ, আর এই যে এক্স হচ্ছে ধনাত্মক চার্জে চার্জ দিতে হয় না, তুমি যেভাবেই ডোপিং করো না কেন, চার্জ পরে জিনিসটা চার্জ নিরপেক্ষ থাকে। ওকে, এরপর পিএনপি ট্রানজিস্টর, এই তো সংকেত পরিবর্তন। তারপর এইটা কি, এইটা মনে রাখবা ভাই, এই চিত্রটা হচ্ছে এক্সঅর গেটের। ওকে, এক্সনর গেটেরটা কেমন হবে ওইটা সামনে দেখা রাখছি। এক্সনর গেটে হয় এ বি, এ বার বি বার, তার মানে এই যে এইখানে এগুলা শুধু ইনভার্ট করে দিবা। তারপর হচ্ছে এই যে এ একটা, বি একটা, তারপরে এ বার একটা, বি বার একটা। ওকে, প্রথমে এই যে এটা গুণ হবে এ বি, এই যে এটা গুণ হইলো, তারপরে এইটা এসে যোগ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক্স নর গেটের। আর এক্স অর গেটের জন্য একটা আসে এ থেকে, আরেকটা আসে এ গেলে তারপরটা যাবে বি বার থেকে, আরেকটা বিতে গেলে যাবে এ বার থেকে। আর ওইটার ক্ষেত্রে এ গেলে বি যাবে, এ বার গেলে বি বার যাবে। এই তো। তারপর এগুলা হচ্ছে এই যে এটা হচ্ছে সেম জিনিস, নি ভোল্টেজ এটার এই যে 1.96 এম্পিয়ার, এটা তো এখন তোমাদের দেখে দেখানো উচিত। এই যে এগুলা, এটা তো আগেও পড়ছি। তারপরে এই যে এই এমসিকিউটা আগেও ছিল। শুধু শুধু এই যে এই জিনিসটা খেয়াল রাখবা ভাই, যে এইখানকার একটা থাকবে মাইক্রো অ্যাম্পিয়ারে আর একটা থাকলো মিলি অ্যাম্পিয়ারে, তখন এই জোর করে আবার এই 5 আর 100 যোগ করে দিও না রে ভাই, ওই পাপটা করো না। কেমন? ওই পাপ করলে কিন্তু জীবনে প্রচুর মারা খাবা, একেবারে এমন মারা খাবা টেরও পাবা না। ওকে, তো ওই জন্যে এখানে মাইক্রো থেকে মিলিতে করে নিবা, অথবা দুইটাই পারলে দুইটাই অ্যাম্পিয়ারে করে নিবা। মাইক্রো থেকে অ্যাম্পিয়ারে যাওয়ার জন্য 10⁻6 দেওয়া লাগে, মিলি থেকে যাওয়ার জন্য 10⁻3 দেওয়া লাগে। তারপরে এটা হচ্ছে এক্স নর গেটের জন্য এফ কত, এই যে এগুলা হইলো। এটার জন্য কি করবা, এটা সিলিকনেরটা চাইছে, সিলিকনেরটা কি 0.7, তারপর হচ্ছে কারেন্ট চাইছে, এই যে কারেন্টটা তো বের করেই দিলাম এর আগে। তারপরে এই যে বাস্তবায়ন সম্ভব, কোনটা বাস্তবায়ন সম্ভব, একবার বার, এইটা কি, এটা হচ্ছে
এটা কি একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের আউটপুট কি এ বি করে বার, তারপর আরেকটা ন্যান্ড গেট আছে, আরেকটা ন্যান্ড গেট মানে কি এ বি করে যে বার আসছে তার উপর আবার বার, তাই না? তাহলে বার হইলে কি ওটা আলটিমেটলি এ বি হয়ে গেল, যেটা অ্যান্ড গেটের মতো কাজ করবে। এই তো তারপরে অ্যান্ড গেটে কোনটা কোনটা কি হবে না হবে এইগুলা। তারপর এইটা তো এর আগেও করে দেওয়া ছিল, এ মাইনাস সিটা আমি লিখে রাখছি। তারপরে এইটা দেখো, এইটা ভাই বহু বড় একটা সংখ্যা, লাস্ট পর্যন্ত আমি এর এনার্জি পাই নাই এত বড় ডেসিমালকে বাইনারি করার জন্য, তোমরা করে নিও, আমি এই জন্যই বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এরপরে এইটা হচ্ছে সেম প্রবলেম, তড়িৎ প্রবাহী পরিবহনের মাত্রা জানতে চাইছে, আর হচ্ছে ওই যে এটা কি সংযোগ দিলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে, থাকবে না, ওই তো এই তো। এরই সাথে আমাদের সব এমসিকিউ শেষ, এখন শুধু তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়বা। কালকে যাওয়ার আগে আজকে রাতের মধ্যেই যদি ভিডিওটা যখনই তোমার চোখের সামনে পড়ে, তুমি প্রথমকার থিওরিটা আমি যতটুকু আলোচনা করছি ততটুকু দেখবা তো অবশ্যই, তারপরে পিডিএফটা ডাউনলোড করে পড়া শুরু করে দিবা। একটা 2-3টে এমসিকিউ তো থাকবেই, সাথে সৃজনশীলের এই আজকের যা যা পড়লাম তার মধ্যে থেকে সৃজনশীলের গ কমন পাবা, সৃজনশীলের গ কমন পাবাই। তারপরে ঘ কি করবা, ঘয়ের জন্য তোমার ব্যাখ্যামূলকও থাকতে পারে, ওই যে সুইচ হিসেবে ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর, তারপর হচ্ছে কিভাবে বায়াসিং করা হয় এনপিএন, তারপর পিএনপি এইগুলা, তারপর হচ্ছে জংশন ডায়োড কিভাবে রেকটিফায়ার হিসেবে কাজ করে, পূর্ণ তরঙ্গ আর অর্ধ তরঙ্গ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার ওই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভের বিভিন্ন অংশ ব্যাখ্যা করা, এই কয়েকটাই মেইনলি ঘয়ের জন্য থাকতে পারে। তো এই কয়েকটা পড়ে নিবা, ওই যে পিডিএফটার কথা বলতেছো ওই পিডিএফে এই আমার ভিডিওর ডেসক্রিপশনে যাবা, ওইখানেই দেওয়া থাকবে, এই 3টা জিনিস দেওয়া থাকবে, আজকের ক্লাসের লেকচার স্লাইড, তারপরে সৃজনশীল ক্লাসের লেকচার স্লাইড, আর হচ্ছে ওই যে ঘয়ের জন্য ইম্পর্টেন্ট পিডিএফগুলো। ওকে, তাহলেই হয়ে যাবে। কালকে সৃজনশীল দেখা যাক পরীক্ষা কেমন হয়, আমাকে জানাইও। ধন্যবাদ সবাইকে।